হচ্ছে আমি জেলখানায় আছি কোনো কেন? কারণে অভিযোগ আমার নামে কেউ জিডি করেছে এখন তার সামনে আমি এখন দিচ্ছি বয়ান দিচ্ছি বলো আগে একটু কষ্ট পেতাম মন খারাপ লাগতো পরে এটাকে আসলে মজাই লাগে মনে করো পড়ে আছে আমি বলছি কোথায় আচ্ছা নতুন মনে করো ফিল করো তুমি এখন কাঁদবে তো আমি এখন ফুরফুরা মেজাজে আমার তখন কিন্তু কাঁদতে হবেই তো ওরকম করে উনি কেঁদে কেঁদে চোখের পানি উনি বের করে ফেলছে আচ্ছা এবার তুমি আমি যা করেছি বুঝেছো আচ্ছা জি এবার তুমি এই সেম জিনিসটা করো হেঁটে হেঁটে যাচ্ছি তারপর এক গরিবের ছেলের সাথে ধাক্কা খাচ্ছি ওটাই যে নায়ক চোখে দেখো আর আমি তো সানগ্লাস পরা তো চোখে দেখো না তখন আবার হিরোরও ডায়লগ থাকে ম্যাডাম সানগ্লাস তো আপনি পরে আছেন চোখে আপনারও দেখা উচিত ছিল হাউ ডিয়ার ইউ তোমার সাহস হলো কি করে বাংলা এবং ইংলিশ দুটোই বলতে যখন যে মুহূর্তে আসলে জোশ এসেছে যে কাজ করব কাজ করতে চাই ওই মুহূর্তে কোনো কাজের অফার আসেনি লাল, নীল, বেগুনি সব রঙের উপরে যে রঙটা সবচেয়ে গভীর তা হলো অনুভূতির রং আর সেই রঙে রাঙানো একটি নাম পূর্ণিমা তিনি যখন হাসেন মনে হয় আকাশে পূর্ণিমার চাঁদ ওঠে তিনি যখন নীরব থাকেন মনে হয় হাজারো হৃদয় কথা বলে তার নাম শুনলে লাখো কোটি ভক্তদের হৃদয় এখনও থমকে যায় বলতে ইচ্ছে হয় ঠিক মনের মাঝে তুমি এখনও আছো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স আজ আমার বিহাইন্ড দ্য ফেম উইথ RRK স্টুডিও অনেক বেশি আলোকিত কারণ আজ আমার অতিথি শুধু একজন তারকা নন তিনি এক টুকরো পূর্ণিমার আলো দিলারা হানিফ পূর্ণিমা এত সুন্দর করে বললে তুমি আমি মুগ্ধ হয়ে তোমার কথা শুনছিলাম আমি আসার আগে রিসার্চ করলাম যে তুমি কিভাবে হোস্ট করো আমি এরকম করে এত সুন্দর করে পারবো না থ্যাঙ্কস ফর কামিং আমার অনেক মাসের সাধনার ফসল হচ্ছে আজকে অনেক দিন পেছনে লেগেছিলাম যে পূর্ণিমা কবে আসবে তো আজকে হলো সেই দিন আমিও অপেক্ষা করছিলাম কোনো একটা সুসময়ের জন্য সেটাও আজকেই হলো আচ্ছা আজকে তো 11 এপ্রিল তোমার কি মনে হয় যে আজকেই তুমি কেন এসেছো এর পেছনে কি কোনো কারণ আছে আমার বার্থডে 11 জুলাই তোমার বার্থডে 11 জুলাই এই জন্য 11 তারিখটা বেছে নিয়েছি আমরা এবং শুধু সেটা নয় 11 এপ্রিল আর দুদিন পরে হচ্ছে 13 এপ্রিল তোমার মাতৃত্বের এক যুগ পূর্ণ হবে 13 এপ্রিল 2014-তে তুমি প্রথম ইনশাআল্লাহ। মা হয়েছিলে এবং আজ থেকে 10 দিন পরে 21 এপ্রিল তোমার প্রথম অভিনয়ের 31 বছর পূর্ণ হবে মানে শত্রু ঘায়ালে তুমি শিশু শিল্পের চরিত্রে অভিনয় করেছিলে ও বাবা আমি মানে মিলাতে পারছি না ও কোন ইনফরমেশনটা দিচ্ছে আর তোমার শেষ ছবি বড় পর্দায় কোনটি মুক্তি পেয়েছিল আহারে জীবন হ্যাঁ চুটকু আহমেদ ভাইয়ের আহারে জীবন সেটি কবে মুক্তি পেয়েছিল এটা এক্স্যাক্টলি মনে নেই 2 বছর আগে ঠিক আজকের দিনে 11 এপ্রিল সিরিয়াসলি ইয়েস ভালো ইনফরমেশন আমি এত কিছু মনে রাখতে পারি না সরি না তুমি যা যা পারো সেটা মানে তো আমি আমরা কেউই এটুকু পারি জানি যে না লাস্ট মুভি আমার ছিল আহারে জীবন তো এই 11 এপ্রিল যে হবে এটা ঈদের দিন মুক্তি পেয়েছিল আচ্ছা আসলে তুমি যা যা পারো সেটা তো আমরা পারি না কারণ তুমি তো আসলে অনন্যা নাম চেঞ্জ করে ফেললাই আমি পূর্ণিমা থেকে অনন্যা হয়ে গেলাম হতেই পারে দিলারা হানিফ পূর্ণিমা আজ থেকে অনন্যা আজ থেকে অনন্যা no problem. তুমি অনন্যা কেন কারণ আমি আমার নিজের লেখা সিনেমাও কখনো এতবার দেখিনি সিনেমা হলে তোমার মনের মাঝে আমি 10 বার দেখেছি আমি মনে হয় না যে আর কোনো ছবি আমি 10 বারের বেশি দেখেছি মধুমিতা হলে দেখেছিলাম বলাকাতেও দেখেছিলাম জি থ্যাংক ইউ সেটাও 2003 সালে মানে আমার মনে হয় যে আমার মতো আমি আরো অনেককে বলতে শুনেছি যে মনের মাঝে আমি এতবার দেখেছি কেউ একবার বোধহয় দেখেনি এটা এটা আমিও শুনেছি মানে প্রথম একবার গিয়ে যারা মনের মাঝে তুমি ছবিটি দেখেছে তারপর সবাই গিয়ে সাজেশন দিয়েছে মানে এটা দেখতেই হবে চলো এবং আমার মনে হয় ওই মনের মাঝে তুমি একটাই ছবি যারা সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন তারা পর্যন্ত গিয়ে ছবিটি দেখেছেন ফুল ফ্যামিলি নিয়ে দেখার মতন একটা ছবি একদম শুধু সাধারণ মানুষ নয় অসাধারণ কিছু মানুষও দেখেছেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী
শ্রদ্ধেয় তারেক রহমান, তিনিও নাকি দেখেছিলেন এবং তিনিও নাকি তোমাকে একটি চিঠি পাঠিয়েছিলেন। হ্যাঁ, এটা ওই বলো না কি সময়কার হয়েছিল। তখনকার ওই সময় এই ছবি এত সারা ফেলবে আমি আসলে কখনোই কল্পনা করতে পারিনি। আম, তারপর আমি বুঝিনি তো একটা চিঠি এলো। তো সেই চিঠি আসার পর যখন আমি দেখলাম যে এরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখনকার বর্তমান প্রধানমন্ত্রী উনি লিখেছেন, উনি সপরিবারে ক্যান্টনমেন্টের ভিতরে একটা সিনেমা হল ছিল সেখানে, গ্যারিসনে? হ্যাঁ ওখানে গিয়ে ছবিটা তিনি দেখেছেন এবং এরকম ছবি আশা করছেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে এবং এরকম ছবি যেন ভবিষ্যতে হয়, ধারাবাহিকতাটা থাকে। এরকম অনেক কিছু দিয়ে ইন্সপায়ার, ওনার চিঠিটা ইন্সপায়ার করেছে আমাদেরকে অবশ্যই। এবং প্রত্যেকটা শিল্পীর নাম উল্লেখ করে লিখেছে যে আমরা এরকম ছবি আরও ভবিষ্যতে চাই, বাংলাদেশ চলচ্চিত্রের উন্নতি চাই, হুম, শুভকামনা রইল। তো এটা অনেক সুন্দর একটা চিঠি। অবশ্যই অবশ্যই। আমার মনে হয় এরকম বিশেষ ব্যক্তিরা যারা চলচ্চিত্রের সাথে যুক্ত না, তারা যদি এভাবে ইন্সপায়ার করে, অনেক বেশি হয়তো শিল্পীরা অনুপ্রাণিত হয়। কারণ আমরা পাশের দেশে দেখি যে অমিতাভ বচ্চনের কিছু ভালো লাগলে নিজ হাতে তিনি চিঠি লিখে শিল্পীদের অনুপ্রেরণা যোগান। আমার মনে হয় এটিও তোমাকে অনেক বেশি বুস্ট করেছিল। অবশ্যই। আর ওই সময় তো এই আসলে সোশ্যাল মিডিয়াটা ছিল না। সোশ্যাল মিডিয়া ছিল না, কাউকে বলার ছিল তখনকার যে জার্নালিস্টরা ছিলেন যারা লিখতেন তাদেরকে আমি বলেছিলাম যে আমার কাছে চিঠি, আমি না, তখন আসলে আমার মা বেশি কথা বলতেন আমার হয়ে, সাংবাদিকদের সাথে আমার মা কথা বলতেন এবং আমার ওনার মনে আছে। উনি অনেক এক্সাইটেড হয়ে উনি সবাইকে জানিয়েছেন এবং যারা বাসায় আসতো উনি চিঠিটা খুলে দেখাতেন। আচ্ছা, সেই সময়টা একটু রিক্যাপ করি। মানে সাংবাদিকরা এসে যখন তোমাকে প্রশ্ন করতো যে পূর্ণিমা তোমার হাতে এখন কটা ছবি আছে, কি উত্তর দিত? আমি তো অনেক আমি অনেক দুষ্টু তো। আম, আমি তখন বলতাম আমার হাত তো খালি, কোথায় ছবি? আচ্ছা, আরে সিনেমা মুভি মুভি হাতে কটা আছে? আচ্ছা, গুনতে হবে। ও, মানে খুব সরাসরি অ্যান্সার করতামই না। আর হাতে ছবি আছে কটা, আমি হাত দেখতাম, কই আমার হাত তো খালি। মানে তুমি ছোটবেলা থেকে অনেক দুষ্ট। আমি একটু দুষ্টু, একটু। সেটা দর্শকরা এখন বোঝে, তুমি উপস্থাপনা শুরু করার পর থেকে দর্শকরা বোঝে যে এই মেয়েটি এত দুষ্ট এবং তুমি যেখানেই যাও সবাই ভাবে কি খুব ধামাকা, অনেক মজা হবে। তো তুমি যদি একটু গোমরা থাকো সবাই ভাবে যে কি পূর্ণিমা এরকম। মাঝে মাঝে ওই যে ভেতর মানে মন মেজাজ খারাপ থাকলে কোনো শোতে অনেক সময় একটু সিরিয়াস কথা বলার সময় না আমি মুখটা গোমড়া হয়ে আসে। তো তখন অনেকে আবার জিজ্ঞেস করে, আচ্ছা আপু আপু ওই দিন কি আপনার মন মেজাজ খারাপ ছিল কোনো কিংবা কারণে তুমি শিখছিলে কিনা। বা শিখছিলাম কি না? আর থাকে আশেপাশে এনভায়রনমেন্ট মিলে অনেক সময় ভেতর থেকে দেখা গেলো আমি মন খারাপ, তো এটা আমার ফেস চলে আসে। তো এখন যেরকম হাসি মুখে কথা বলার অনেক চেষ্টা করছি, বলছি যাতে আমাকে গোমরা মুখে বা মন খারাপ না হয়, যদিও মন খারাপ লাগছে ও, না। মানে তোমার আমার সামনে আসার জন্য চেষ্টা করতে হয়। চেষ্টা করছি না, মানে এখন আসছে, তোমাকে দেখে তো এমনি ভালো লাগছে। আমি প্রথমে বলেছি তোমাকে দেখতে আজকে খুব সুন্দর হ্যান্ডসাম ওফ লাগছে ওফ ওফ ওফ। এবং তোমার কাছে আমাকে খুব ম্লান লাগছে কেন জানি। আচ্ছা, তোমাকে সবাই এনসিপি বলে কেন? আমি জানি না তো, তুমি কি এনসিপিতে জয়েন করেছো? আমি তোমার মুখ থেকে শুনলাম এটা, এটা মানে কি? এর মানে হচ্ছে ন্যাশনাল ক্রাশ পূর্ণিমা, ও এনসিপি। আচ্ছা, এই জন্যই বললাম আমি জানি না। তোমাকে ন্যাশনাল, এই যে জাতীয় ক্রাশ বলা হয়, হ্যাঁ, মানে তোমার নিশ্চয়ই ভালো লাগে। অবশ্যই। কিন্তু এটা যখন বলা হয় যে আমার বাবাও আপনার ভক্ত ছিল, আমিও ভক্ত, আমার ছেলেও ভক্ত, এইটা শুনে কেমন লাগে? আরো বেশি ভালো লাগে। মানে তুমি কি এত বয়স্ক? এটা আসলে অডিয়েন্সরা কেন জানি মনে করে আমি অনেক বয়স্ক, বা তুমিও এখন বললে। মানে আমি তো মনে তোমার করি কাছে না। কি মনে হয় আমি কি বয়স্ক কিনা? শোনো, বয়সটা হচ্ছে একটা নাম্বার। হ্যাঁ, তোমাকে আমি যখন শুরু থেকে দেখেছি এবং এখন, এবং আমি নিশ্চিত ভবিষ্যতে তুমি একই রকম ভাবে থাকবে, কারণ তোমার মনের বয়সটা সুইট 16, সেটা থাকবে সবসময়। আমি জানি না, যারাই বলছে ওই যে বাবার ক্রাশ, বাবার ক্রাশ, দাদার ক্রাশ, বাবার ক্রাশ, এখন আমার ছেলের ক্রাশ, God! এরকম এরকম অনেক কমন কিছু কমেন্টস শুনি, দেখি, ভালো লাগে, এনজয় করি আমি। বাহ! তবে একটি ব্যাপার খেয়াল করেছো যে তোমার সমসাময়িক অনেকেই কিন্তু হয় রিটায়ার্ড করেছে
কিংবা খুব কম দেখাই যায় না বলতে গেলে, কিন্তু তুমি কিন্তু ক্রিজে এখনো আছো। কিছু না কিছু ভাবে তুমি কিন্তু নিজের অবস্থানটা ধরে রেখেছো। হয়তো সিনেমাতে খুব একটা পাই না তোমাকে, কিন্তু সেটা মডেলিং হোক কিংবা উপস্থাপনা হোক কিংবা কোনো শো হোক, তোমাকে পাই। সেজন্য সবার পক্ষ থেকে তোমাকে থ্যাঙ্কস। এবং সেই কারণে খুব সম্ভবত বাংলাদেশের সব নায়িকাদের মধ্য থেকে আই থিঙ্ক তোমার সেকেন্ড হায়েস্ট ফলোয়ার রয়েছে, 10 মিলিয়ন ফলোয়ার। কিভাবে সম্ভব? মানে এখনো এত সাফল্য জনপ্রিয়তা ধরে রেখেছো কিভাবে? সিক্রেটটা কি? অন্যদেরকে একটু টিপস দাও। তুমি মানে প্রশ্নটাই তো আমি বুঝিনি, সবাই রিটায়ার্ড মানে তুমি কি চাচ্ছ আমি রিটায়ার্ড হয়ে যাই? না না, সেটা অবশ্যই চাই না। আমি বলেছি যে তুমি যে তোমার সাফল্যটা ধরে রেখেছো, তোমার পেছনে আছে 10 মিলিয়ন ফলোয়ার্স। হ্যাঁ, এই ফলোয়ার্সটা কিভাবে তুমি অ্যাচিভ করেছো? এই সিক্রেটটা এটা বলো আমি যাতে অন্যরাও অর্জন এটা আমি করতে জানি পারে। না। আমি ফেসবুকে ফলোয়ার নিয়ে খুব একটা ওয়ারিড না, মানে ছিলাম না। বাট কিভাবে এটা অর্গানিক ফলোয়ার কিভাবে হয়েছে, আর এখনো পর্যন্ত আমি যেহেতু ফেসবুকটা দেখছি নিউ ট্রেন্ড, এটা ট্রেন্ডের সাথে আমি তাল মিলিয়ে চলছি। আম, এখনকার যে গেট আপে থাকি, যখন যে কাজে থাকি, তখন ছবি তুলে আপলোড করি, তখন অ্যাপ্রিসিয়েশন পাই, এটাই আমার কাছে ভালো লাগে। তো সেখান থেকে হয়তো বা ফলোয়াররা আছেন, এবং এটা তো আমার মনে হয় একদম আল্লাহর ব্লেসিংস যে এখনও আমাকে মানুষ পছন্দ করে, এখনও আমার কাজ দেখতে চায়, সেটা উপস্থাপনা হোক এবং সিনেমাতে হোক, সবাই চায় যে আমি কাজ করি। এই ক্ষেত্রে আমার প্রশ্ন, তার আগে আমি কয়েকটা নামই মেনশন করি। এই সময়ের অনেক তারকারা কিন্তু তোমার থেকে পিছিয়ে ফলোয়ারের দিক দিয়ে। আচ্ছা। যেমন আমি যদি অপু বিশ্বাসের কথা বলি, বুবলির কথা বলি, বিদ্যা সিনহা, মিম, পূজা চেরি, নুসরাত ফারিয়া, এরকম আরও অনেকে তোমার থেকে কিন্তু তাদের কম ফলোয়ার, কিন্তু তাদের রেগুলার সিনেমা রিলিজ হচ্ছে, তাদের রেগুলার অনেক কিছুতেই দেখা যাচ্ছে। কিন্তু তুমি সিনেমাতে, আমি যেটা বলছিলাম, 2 বছর আগে তোমার সিনেমা মুক্তি পেয়েছে, কিংবা তুমি সেই অর্থে কাজ করো না, তারপরে এত ফলোয়ার। কিন্তু তুমি কন্টেন্টও ওভাবে বের করো না, যে অনেকে হয় না যে রেগুলার প্রতিদিন একটা ফিক্সড একটা টাইমে তারা ভিডিও আপলোড করছে, ছবি দিচ্ছে। সিক্রেটটা কি? আমি জানি না যাদের কথা তুমি বললে তাদের সাথে এখানে ফলোয়ারের বিষয়টা তো মানে আসে না। মানে ফেসবুক, ফলোয়ার সোশ্যাল, অর্গানিক্যালি হয়। মানে সোশ্যাল মিডিয়ার ফলোয়ার আর হচ্ছে সিনেমার দর্শক, দুটো কিন্তু দুই জিনিস। জি। আর এখনকার ট্রেন্ডে যারা আছেন, কাজ করছেন, প্রত্যেকের নাম যাদের বললে তারা তারা সেই কাজগুলো পাচ্ছে, অফার পাচ্ছে, ভালো কাজ পাচ্ছে, তারা কাজ করছে। আমার কাছে মনে হচ্ছে যে আমার এখনকার আম, সময় অনুযায়ী, আমার ইমেজ বা আমার এখনকার এজ অনুযায়ী যে আমার ক্যারেক্টারটা পাওয়া উচিত, বা আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে যে গল্পটি লেখা উচিত, সেরকম হয়তো বা সুইটেবল কোনো ক্যারেক্টার আমি পাচ্ছি না। এবার আসো আমার মূল, আজকে তোমার সাথে বসার এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। আচ্ছা, অনেকের প্রতিনিধি হয়ে আমি বসেছি। ওকে। অনেকেই লিখে যে পূর্ণিমা জাতীয় ক্রাশ, পূর্ণিমা এত সুন্দর, কিন্তু তাকে ঠিকভাবে ইউজ করা হচ্ছে না কেন? এক অংশ নির্মাতাদের দোষ দেয়, আবার আরেক অংশ বলে যে পূর্ণিমা ও তো দেশেই থাকে না, কিংবা ওকে তো রিচই করা যায় না, কিংবা ও তো করবে না, ওর কেউ কেউ এমনও বলে যে ওর তো ভাব বেশি আর কি। তো তুমি এই দুই পক্ষের উদ্দেশ্যে কিছু বলো। প্রথমত সবাই ভাবে যে আমি দেশের বাইরে থাকি, কারণ আমার যে ওই যে বললে ফেসবুক কন্টেন্ট না, পিকচারগুলো বেশিরভাগ দেশের বাইরে দেয়া হয়, তো তখন ভাবে যে আমি একবারে হয়তো বা দেশের বাইরে চলে গেছি বা ওখানেই থাকি, সো ওনাকে রিচ করে পাওয়া যাবে না। এটা একটা ভুল ধারণা। আরেকটা হচ্ছে, হ্যাঁ, আমাকে কথা বলতে গেলে বা কিছু করতে গেলে আমি যেভাবে কথা বলি সেটা ওনারা ভাব মনে করে, বা আমার পার্সোনালিটি বা আমার ক্যারেক্টারটা এরকম, সেটা প্রথম থেকেই ছিল। মানে প্রথমে তো আরও বেশি ছিল, যখন আমি একদম ছোট নতুন এসেছি তখন তো আমি কথাই বলতাম না। আন্টি কথা বলতো। হ্যাঁ, এবং কথা বলতে হয় কি করে একজন মানুষের সাথে সুন্দরভাবে, আগে পিছে, মানে ফার্স্ট থেকে শুরু করে এন্ডিংটা কিভাবে করতে হবে সেটাও আমি জানতাম না। কাজ করবে, হ্যাঁ করব, কি আছে, না ভাই এটা করব না, ডিরেক্ট রেখে দিতাম। এখন যেরকম আমাকে বলেন, গল্প শুনি বা কাজটা শুনি, আমার সাইড থেকে কিছু বলার থাকলে আমি বলবো, আপনার সাইড থেকে কিছু বলার থাকলে আপনি বলবেন, ইনশাআল্লাহ আমরা কাজটি করতে চাই। যদি ব্যাটে বলে ম্যাচ, এখন যেমন অনেক কথা মানে অ্যাড অন করে আমি বলতে পারি, শিখেছি। শিখেছো? শিখেছি কার কাছ থেকে শিখেছো, মানে কিভাবে শিখেছো? অনেক বড় বড় গুণীজনদের সাথে কাজ করতে গিয়ে শিখেছি। তাদের
কথা বলার স্টাইল দেখে মুগ্ধ হয়ে শিখেছি, তাদের পজিটিভিটি দেখে আমি সেই পজিটিভ জিনিসটাই নেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, তো যেটা বলছিলে যে অনেকে ভাবে যে তোমার ভাব আছে ভাব, কিংবা তুমি বিদেশে থাকো, কিন্তু হয় না যে তুমি কাজ করতে চাও, এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ, তার মানে এখন যদি কোনো নির্মাতা তোমার কাছে আসে, তুমি ওপেন ফর অল, অবশ্যই, তুমি গল্প শুনবে, তুমি কাজ করতে চাও আর কি। অবশ্যই, বাহ। অবশ্যই। সো নির্মাতারা আপনারা শুনছেন, অবশ্যই পূর্ণিমার কাছে চলে আসুন, কারণ পূর্ণিমা ইজ ওপেন ফর অল। আমরা আসলে পূর্ণিমাকে সিনেমা হলে দেখতে চাই, কিন্তু এখানেও প্রশ্ন আছে। এই সময়ের অত্যন্ত জনপ্রিয় একজন নির্মাতা রায়হান রাফি, আচ্ছা। আমরা শুনেছিলাম যে তার দহন সিনেমাটা তোমার করবার কথা ছিল 2018 সালে, এবং এবারের ঈদে মুক্তি পেয়েছে প্রেসার কুকার। সেই সিনেমার অফারও তোমার কাছে গিয়েছিল, হুম। তুমি তো করনি। একটা করিনি, আরেকটা হয়নি। আচ্ছা, আহ, দুটোর পার্থক্য আছে। যেটা দহনেরটা আমি সাইন করেছি। সাইনও করেছিলে? হ্যাঁ, আচ্ছা, সাইন করার পর আমার কাছে কিছু একটা সিক্স সেন্স কাজ করে না, ওরকম একটা মনে হচ্ছিল যে আমি মেবি এটা না করাটা আমার জন্য ভালো হয়। আহ, ভেতর থেকে একটা আসে, এটা কিন্তু আমার মধ্যে Instinct. হয়। হ্যাঁ, তো এটা আসার পর আমি তখন বললাম যে যেহেতু শুটিংটা শুরু হয়নি এখনো, আমি আগেই মাফ চেয়ে নিয়েছি যে আমাকে এই ছবি থেকে অফ করে দিলে বেটার। আচ্ছা। আমি এভাবেই হয়েছে, মানে আর- ওনাদের কোনো কিছু না, আমার সাইড থেকে আমি নিজেই সরে এসেছি। আর প্রেসার কুকার? প্রেসার কুকারে যখন আসলো, আমি তো আসলে তখন জানতাম না যে প্রেসার কুকার নাকি। বললো আমাদের একটা ছবি করছি, সেখানে একটা ক্যারেক্টার আছে, আরও অনেক শিল্পী আছেন, আপনার জন্য একটা ক্যারেক্টার আছে। তো যেই টাইমটাই বলেছে ওই টাইমটা আমার উমরায় যাওয়ার কথা। তো আমি বলেছি আমি উমরা থেকে এই সময় আসবো, আপনি যদি আমাকেই চান ডেট পিছাতে পারেন তাহলে আমি করে দিতে পারবো। উনি বললেন না, মানে ওনার ওই ডেটই লাগবে। এখন আমি তো আর পারবো না, আমি উমরা চলে গিয়েছিলাম। আচ্ছা, তবে তোমাকে আমি কিছুদিন আগে তোমার বাসায় গিয়েছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল তোমার সাথে ইফতার করবার। হ্যাঁ, আমার না একটা ফিল হচ্ছে যে তোমার যেরকম ভেতর থেকে ইনস্টিংক্ট হয়, আমার ফিল হচ্ছে কি তুমি নিজেকে অনেক বদলে ফেলেছো, এবং তুমি আগের থেকে অনেক কাম, আগের থেকে অনেক কম্পোস্ট, এবং আগের থেকে অনেক গোছানো তুমি ছিলে, আরো বেশি গোছানো হয়েছো, এবং এখন তুমি আরো দুর্দান্ত সব কাজ আমাদেরকে দিতে পারবে। এটা হয়তো বা তোমার ব্যক্তিগত মতামত। আমি জানি না আমি কতটুকু গোছানো বা কতটুকু কি ভালো কাজ দিতে পারবো কিনা, সেটা আসলে ডিপেন্ড করবে কাজের অফার যেটা আসবে, কাজটা কিভাবে আসলে নির্মাণ করা হবে সব কিছুর উপর। আমি ভালো কিছু দিচ্ছি, কিন্তু কিছু থাকে না, ক্যামেরার কাজ ভালো হচ্ছে না, পোস্ট প্রোডাকশনের কাজ ভালো হচ্ছে না, তা আমি ভালো অভিনয় দিয়েও তো আমি হতে পারবো না। বাহ। আচ্ছা, এই যে বললে যে তুমি কথা শিখেছো কিছু গুরুজনদের দেখে কিংবা ইন্সপিরেশনাল কিছু মানুষদের দেখে, আমাকে দু একটা টিপস দিয়ে যাও না। কি তোমাকে দিতে হবে টিপস? আমি তো এই দুঃসাহস আমার নেই। তুমি অনেক আমার Please. চাইতে অনেক বেশি ভালো জানো। তুমি ফিল্ম স্ক্রিপ্ট রাইটার, তুমি অনেক তো? কিছু লেখো, এবং তোমার যে আর তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং না, ফিল্ম তোমার যে অ্যাক্ট্রেস। লেখনি, তোমার স্ট্যাটাস যে পড়ো, তুমি যে একটা মুভি দেখে রিভিউ দাও, তো তোমাকে আমি টিপস দেব, তুমি আমাকে টিপস দাও যে আমাকে আরো কিভাবে আচ্ছা, যাই হোক, সুন্দর উত্তর করে পাবো না, কথা আমি জানি। না, কিভাবে আরো সুন্দর করে সাবলীল ভাবে আমি কথা বলতে পারি, তুমি আমাকে শেখাও। আচ্ছা, অনেকে কিন্তু বলে যে আমরা যদি একসাথে কোনো হোস্টিং করি কোনো প্রোগ্রাম, সেটা নাকি অনেক ফাটাফাটি হবে। দেখি ফাটে কিনা। আচ্ছা, যেটা হয় যে কিছু কমন প্রশ্ন করি, যেটা অনেকেই করতে চায় কিংবা জানতে চায়, যে তুমি তো নিশ্চয়ই 40 ক্রস করেছো, 40-কে তুমি কিভাবে এমব্রেস করেছো? কারণ যেটা বলে না যে 40 ইজ আ নিউ 20। 40 মানে হচ্ছে নিউ লাইফ শুরু হয়েছে। 40 থেকে নিউ লাইফ শুরু হয় অ্যাকচুয়ালি। একদম। তো এই 40-তে আসার পরে যে পরিপূর্ণতা থাকে একটা মানুষের মধ্যে, সেই ফিলটা আমি মানে পাচ্ছো। পাচ্ছি। এবং সেটাই বললাম যে এখন এই সময় এসে যদি কেউ, একটা মানুষ অভিজ্ঞ হওয়ার পরেই কিন্তু, ধরে নাও আমি বলছি যে একজন ডক্টর কিন্তু অনেক পড়াশোনা করে এসে তারপরে কিন্তু অনেক কিছু প্রফেসর, এমবিবিএস প্রফেসর, জি, জি। অনেক কিছু, এফসিপিএস। হ্যাঁ অনেক কিছু তাদেরকে ট্রেনিং নিতে হয়, তখনই কিন্তু এই সব বিশেষণ আসে। ডিগ্রিগুলো আসে।
তো এই ফিল্ম জগতে 40-তে আসা মানে হচ্ছে যে আমি দেখতে 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 এবং মানুষের সাথে কাজ করতে করতে গুণীজনদের সাথে হোক যাদের সাথেই হোক আমি শিখেছি। হয়তোবা আমার কোনো নেই, ডিগ্রি নেই, কিন্তু এই যে শেখার যেই কাজটা, অভিজ্ঞতার যে মানে একটা কী বলবো ব্যাপার এটাকে, থাকে। ব্যাপার থাকে, এই অভিজ্ঞতাটাই কিন্তু অনেক বড় বেশি। এখন হয়তোবা আমি কাজ অল্পতেই কেউ আমাকে বললে বুঝে যাব। আগে হয়তোবা 10 বার বোঝানো হতো, এখন হয়তোবা একবার বোঝানো লাগে। বাট আমার টাইপের মতন করে কেউ যদি কাজ আসলে করতে চায়, করাতে চায়, যেমন আমি চাই কাজ করতে, আমার এখনকার অভিজ্ঞতা নিয়ে, এখনকার এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করতে চাই। এটা আসলে আমাদের খুব বড় ব্যর্থতা। আমাদের দেশে যেটা হয়, তুমি বলছিলে যে এখন তুমি অভিজ্ঞ, তোমাকে আগে হয়তো 5 বার বললে তুমি বুঝতে, এখন একবারই বুঝতে। যখন তুমি বোঝা শুরু করেছো তখন আমাদের তোমার মতো অভিনেত্রীরা, অভিনয় শিল্পীরা বেকার থাকে, কিংবা আমরা তাদের জন্য কাজ তৈরি করতে পারি না। যেটা দেশের বাইরে হয় যে উল্টোটা অনেক সময় হয়। আমরা দেখি যে অস্কারে কিংবা ফিল্মফেয়ারে কিংবা যেখানেই হোক 40+ অভিনেত্রীরাই কিন্তু বেশি রুল করছে আর কি। যেমন গতবার ইন্ডিয়াতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল রানী মুখার্জি। তিনি কিন্তু 40+ এবং যেটা কঙ্কনা সেন শর্মা হোক কিংবা টাবু হোক, বিদ্যা বালান হোক, আমরা দেখি যে ঋতুপর্ণা সেনগুপ্ত পাশের দেশে, আমরা তাকে এখানে এনে খুব কমার্শিয়াল কিছু কাজ করাই, কিন্তু তার দেশে কিন্তু সে ন্যাশনাল উইনিং খুব দারুণ দারুণ কাজ করছে। আমাদের এই অবস্থাটা কবে বদলাবে তোমার কি মনে হয়? আমি প্রথমত এটা বুঝলাম না, তুমি বয়সের পিছনে কেন লাগলে? বয়সের পেছনে এই কারণে লাগলাম, তুমি বলে দিয়েছো উত্তরটা, যে বয়স মানে কি, তুমি অভিজ্ঞতা লব্ধ হয়েছো, তুমি আস্তে আস্তে শিখেছো, কিন্তু যখন বয়স হয়েছে তখন হচ্ছে গিয়ে কাজ এখন ওই আমরা যে আমাকে বোঝানোর মতন সেই মানুষটাও তো থাকতে হবে। আমাকে, আমি যতটুকু মানে পরিপক্ক হয়েছি, তা আমাকেও বোঝানোর জন্য তাকে আরো অনেক বেশি পরিপক্কতা হ্যাঁ, হ্যাঁ। তার দরকার। হুম, হুম। এখন হতে পারে সে ছোট আমার চেয়ে বয়সে, কিন্তু তার জ্ঞান অর্জন থাকতে পারে, সে আরো অনেক কিছু কাজ করে তার অভিজ্ঞতা থাকতে পারে। তো সেই একজন পরিচালক হোক বা কোনো স্ক্রিপ্ট রাইটার হোক, যেই হোক, তার গল্প শুনে যদি আমি মুগ্ধ হয়ে যাই, আমার চেয়ে একদম ছোট বয়সে কোনো একটা ছেলে এসে একটা তার গল্পের মানে বলা দেখে যদি আমি মুগ্ধতা আসে, তার মানে সে আমাকে কনভিন্স করতে পেরেছে। আচ্ছা, তোমার কি এমন কখনো হয়েছে যে তুমি কাজ করতে চেয়েছো, ডিরেক্টরও চাইছে, কিন্তু তোমার কো আর্টিস্ট চাইছে যে একটু ইয়াং কারোর সাথে কাজ করতে, কিংবা তরুণ কারোর সাথে, কিংবা তোমার সাথে কাজ করতে চাইছে না? এটা তো আমি জানি না। মানে এরকম কোনো কিছু শুনেছো কিংবা এরকম কিছু হয়েছে কখনো? না, এরকম কো আর্টিস্টের কারণে তুমি সিনেমা করতে পারোনি? কো আর্টিস্টের কারণে এটা তখন আসলে তরুণ, তুমি যে বললে তরুণ বলে কিছু না, এটা আমি যখন কাজ করছি রানিং, আমার হাতে অনেকগুলো ছবি, ওই সময় আমি বাদ পড়েছি ছবি থেকে। তাই? হ্যাঁ, একদম লাস্ট মোমেন্টে? লাস্ট মোমেন্টে। হ্যাঁ, যখন মানে এফডিসিতে ভরপুর তোমার প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে শুটিং হচ্ছে, এবং শাবনূর আপুও কাজ করছেন তখন, মৌসুমী আপু কাজ করছে, এক সেটে পপি কাজ করছে, আমি করছি, এদিকে আমার যারা আমার সাথে যারা এসেছিল ওই সময়, আমার মনে হয় তামান্না এসেছিল। রাইট, আমি নামটা করতে পারছিলাম না, তামান্না ছিল, একা একজন নায়িকা আছে, উনিই কাজ করছিলেন। তেজি সিনেমা ছিল তার প্রথম ছবি। ট্রু। তো তেজি আমার করার কথা ছিল, আচ্ছা। ওটা হয়নি। তারপর কিছু ছবি ছিল আমার করার কথা ছিল, তামান্নার কাছে চলে গিয়েছে। আচ্ছা। তো এভাবে করে কিছু কাজ করার কথা। ভন্ড তো তোমার করার ভণ্ড, কথা ছিল। হ্যাঁ, ভণ্ডটা মজার, ওটাও আমার করার কথা ছিল। তারপরে ভন্ড যেদিন মুক্তি পেল, তোমার প্রথম ছবি একই দিনে মুক্তি পেল। ওটা তো ইচ্ছে করে করেছে। ও। এটা আমাদের শহীদুল ইসলাম শহীদুল খোকন। ইসলাম খোকন ভাই ভণ্ড ছবির একমাত্র মানে তখন ইত্তেফাক থাকে না, ওই যে সিনেমার পোস্টারগুলি, আমি আগে না সিনেমার পোস্টারগুলির পেপারটা খুলে ওগুলো দেখতাম, আমার খুব দেখতে ভালো লাগতো সেম পোস্টার। হিয়ার। তাই তো ওই সময় কিন্তু শহীদুল ইসলাম খোকন পরিচালিত আসছে মুখ ছবি, কোনো হিরো হিরোইনের ছবি নেই, একদম। শুধু ওনার নামটাই আসতেন। তো তখন পরিচালকদের এমনভাবে আসলে সেই রেসপেক্টটা দেয়া হতো, এবং আমরাও করতাম। আমরা জানি যে সিনেমা মানে হচ্ছে ডিরেক্টর মিডিয়া। মিডিয়া, তো তাই দেখে আমরা এসেছি, এবং সেটা গিয়েও আমি ইন্ডাস্ট্রিতে ঢুকেও আমি পেয়েছি। এখন আমি যখন কাজ করছি জাকির হোসেন রাজু ভাইয়ের আমার ফার্স্ট ছবি এ জীবন তোমার আমার, জি। তখন উনি দেখেছেন যে একটি মেয়ে এসেছে ইন্ডাস্ট্রিতে, তো উনি বললেন যে ঠিক আছে, আমি
ভণ্ডর জন্য কথা বলি। তো উনি ল্যান্ড ফোনে ফোন করেছে, তো ফোনটা আমার মাই পিক করে। আমার মা তখন ল্যান্ড ফোনও পিক করতে দিত না আমাকে। আমার মা পিক করেছে, তো বললো যে আচ্ছা নায়িকা পূর্ণিমার নাম্বার এটা? বললো হ্যাঁ। আচ্ছা ওনাকে ওকে দেওয়া যাবে? তো আমার মা বলল না, আমার সাথে কথা বলেন। আচ্ছা নায়িকা ও আপনার সাথে কি কথা বলবো, গল্প তো আমি ওকে বোঝাবো, ও গল্প বুঝবে না। আপনি আমাকে বলেন আপনার কি, আমি আপনার অনেক মানে আম্মাও বলেছে আমি আপনার ফ্যান, আপনার নাম শুনেছি অনেক। ও তো কথা বলতে জানে না, পারে না, আপনি আমাকে বলেন, ডেট টেট নিয়ে কথা বলতে হলে আমাকে বলেন। এখন খোকন ভাই রেগে গেছে যে যে নায়িকা যাকে দিয়ে আমি অভিনয় করাবো তার সাথে আমি যদি কথাই না বলি, আমি কি সিনেমা নায়িকার মাকে নিয়ে বানাবো? উনি রেগে গেছেন। তাহলে যদি তখন যদি আমি ফোনটা ধরতে পারতাম তাহলে ভণ্ড আমার থাকতো। আচ্ছা, তারপরে তারপর কি তিনি হলো, আমার ছবি রিলিজ মানে রেডি, উনি তারটা খুব কুইক কমপ্লিট করলেন। হুম, এবং উনি যখন জেনে শুনে দেখলো যে আমারটা কবে রিলিজ হচ্ছে, তো আমার সাথেই 15ই মে ভণ্ড ওনারটা রিলিজ হলো। উনি এবং এত ইন্টারেস্টিং ছিলেন। আমি জানি না মানে আমার সাথে এটা যাতে ক্ল্যাশ হয়, এবং তাই হয়েছে। এবং আমি এত ভয়ে ছিলাম যে এই ভণ্ড আসছে, কারণ শহীদুল ইসলাম খোকন ভাইয়ের ছবি, আচ্ছা এদিকে নতুন নায়ক নায়িকা, ওদিকে রুবেল ভাই, আবার রুবেল ভাইয়ের তো যেহেতু অনেক জি জি, দর্শক আছে, ঠিক আছে, ওখানে হুমায়ুন ফরিদি আছেন, ওখানে আবার এটিএম আঙ্কেল আছেন, এই সাইডে আবার আমার ছবিতে ববিতা আপা, ববিতা ম্যাম আছেন, ফারুক ফারুক স্যার আছেন। তো রিয়াজ ভাই। সবই মিলিয়ে আমি আগে ভণ্ড দেখব। আমি প্রথমে কিন্তু আমি ভণ্ড দেখতে চাই। তাই আমি আগে ভণ্ড দেখতে যাই অভিসারে, এবং তখন মধুমিতা মানে পাওয়ার জন্য কিন্তু সবাই ইয়ে করতো যে আগে মধুমিতাতে কোন সিনেমা আসছে, তো মধুমিতা পেয়ে গেছি আমি, আচ্ছা, আমার ছবি, আর অভিসারে চলছে ভণ্ড। হ্যাঁ মধুমিতা দেখেছিলাম। তো অভিসারে গিয়ে তো দর্শকদের উত্তেজনা এবং এক একটা সিটি বাজানোর ইয়ে দেখে তো আমি এই যা বুঝি- গেলাম। আমি জানি না, আমি আবার বোরখা পরে গেছি, অ্যাজ ইফ আমাকে কত সব। মানুষ যেন চিনবে। মানে এখন আমি যতটুকু সাধারণভাবে বের হই, তখন আমি বোরখা পরে গেছি যাতে আমাকে না চিনে, কেউ চিনতও না। কিন্তু ওই যে ট্রেন্ড আমাকে বলেছে হ্যাঁ এই বোরখা ছাড়া কিন্তু যেও না। আচ্ছা তো গেলাম, ভণ্ড দেখে না, আচ্ছা বের হয়ে আসছি মন খারাপ করে। এরপর আমারটাই গেলাম, আমার সিনেমা হলেও দর্শক আছে, কিন্তু ওই যে একটু 19-20 হয়েছে স্বাভাবিকভাবেই। কিন্তু যেহেতু এ জীবন তোমার আমার একটু পারিবারিক, একটু প্রেমের ছবি, সেই কারণে হয়তো তখন একটু হাইপটা কম ছিল, ভন্ডর হাইপটা একটু বেশি ছিল, মোর কমার্শিয়াল ছিল। অবশ্যই আমার ছবি এখন যদি দেখে, ওটাতে আমি আসলে 14 বছরের একটা মেয়েকে ওই যে কি জানি পাকা কাঁঠাল কিলিয়ে, ইচড়ে পাকা, না না কাঁঠাল পাকানোর এটা কি বলে, হোয়াটএভার। হোয়াটএভার, মানে ওই যে ওরকম করে আমাকে পাকানো হয়েছে, কাঁঠাল পাকানোর মতন। ছোট একটা মেয়ে দেখেই কিন্তু স্ক্রিনে দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতটুকু ছোট। ওই বয়সে আমার প্রেমের এক্সপ্রেশন হোক বা স্যাড কোনো সং হোক, যাই হোক, আসার তো কথা না। তারপরেও আমরা সেদিনই বুঝতে পেরেছি ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, কারণ তুমি প্রথম সিনেমাতে হয়তো অত বড় সাফল্য পাওনি, তবে 10,193 দিন ধরে তুমি আমাদের প্রিয় হয়ে আছো। ও বাবা, তোমার কাউন্টিং সুন্দর লাগে খুবই। মানে 15ই মে 1998 মুক্তি পেয়েছিল তোমার প্রথম সিনেমা, এবং যদি আমি ভুল না করি তুমি যোদ্ধাতে প্রথম একদম ব্লকবাস্টার হিট পেয়েছিলে। যোদ্ধা ছিল, আরেকটাও ছিল মুভি। আচ্ছা, তো সেই থেকে এখন পর্যন্ত তুমি কিন্তু আমাদের প্রিয় হয়েই আছো, এবং তোমার অগণিত ভক্ত, এই যে 10 মিলিয়ন ফলোয়ার তো ফেসবুকে দেখা যায়, কিন্তু পাশাপাশি আরো কোটি কোটি ভক্ত রয়েছে। তো ভক্তদের অনেক কাহিনী আছে, আমি একটু তোমার কাছ থেকে সেটা একটু শুনতে চাই। আমি একটা ঘটনার কথা জানি যে বৃষ্টির মধ্যে তুমি গিয়েছিলে একটা ইভেন্টে ঢাকার বাইরে, হুম হুম। ছাতা নিয়ে সবাই দাঁড়িয়েছিল তোমার জন্য, একটু বলো না। একটা ইভেন্ট ছিল, তো সেটা ছিল হচ্ছে সৈয়দপুর। ওখান থেকে তো আমার খুব জ্বর ছিল, তো ওই ইভেন্ট আবার আমার পোস্টার দিয়েই হচ্ছে করা হতো। টিকিট সেল করে সবাই আসতেন ওই ইভেন্টটাতে। তো যেহেতু আমি একা আর্টিস্ট, এবং আমি এসে আমার 20 থেকে 30 মিনিটসের ছোটোখাটো পারফরমেন্স থাকতো, দর্শকদের সাথে কথা বলতাম।
তো ওই ইভেন্টগুলো এরকম টাইপের ছিল। আচ্ছা। তো কেন জানি তখন মানে ওয়েদার খারাপ, আমার হচ্ছে জ্বর এবং আমার টনসিল ফুলে আমার ভয়েস ছিল না, কথা বলার মতন ভয়েসও বের হচ্ছিল না। তখন ওই জ্বর নিয়ে আমি কিভাবে ফ্লাই করবো, আর এত টার্বুলেন্স হবে কারণ ঝড় চলতেছে। আচ্ছা, আপনাদের তো প্রোগ্রামও হবে না, আপনারা একটা ক্যান্সেল করেন। বলে না, একটা ক্যান্সেল তো হবে না, এই সাইড একটু পরে বৃষ্টি কমে যাবে, কিন্তু আপনাকে তো আসতে হবে। আমি ওকে ফাইন, আমি একটা প্রোগ্রাম ফাঁসিয়ে দিতে পারি না। তারপর গেলাম, ফ্লাই করলাম। ও বাবা, মানে ওই দিনে পারলে মরে যাই, এত টার্বুলেন্স ছিল। পৌঁছালাম, ওখানে রেডি হলাম, আরও বৃষ্টি বাড়লো। তবে সে এবার গেল। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে এখানে হবে না। বললো আপনি বিশ্বাস করবেন না, আমরা সাউন্ডের কানেকশন দিতে পারছি না, পানি জমে গেছে, কারণ যেহেতু ইলেকট্রিক অনেক কিছু দিতে হয়, কিন্তু কোনো দর্শক নড়ছে না ওখান থেকে। সবাই ছাতা হোক, তারপর সাইডে যে পলিথিন থাকে, পলিথিন দিয়ে এক একজনের আরও 4-5 জন একসাথে দাঁড়ানো হোক, এবং এক একজন কোলে ছোট ছোট বাচ্চা নিয়ে মানে ওখানে তারা ভিজে দাঁড়িয়েছিল। আমি ওটা যখন বললো আপনি চলেন, আপনি গেলে বুঝবেন, তার মধ্যে চলে গেল ইলেকট্রিসিটি পানির কারণে। আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমার গাড়িটা একদম স্টেজ পর্যন্ত নিল, তারপর হচ্ছে ওখানে আমার সব লেহেঙ্গা ভিজে যাচ্ছে। গেলাম, সবার ফোনের লাইট অন করা, আর আমি ওখান থেকে মাইক তো নাই, চিল্লাই বলতে হচ্ছে যে আপনারা সবাই আপনাদের ফোনের লাইট অন করেন। তখন দেখি যে এতগুলো লাইট জ্বলে গেল, আর বাকি আমার যে টিম প্রত্যেকে তাদের ফোনের লাইট অন করে আমার দিকে দিয়ে রেখেছে, কারণ কোনো লাইট নেই ফেস যেটা লাইটটা আমাকে দিচ্ছে। তারা দেখতে পায়। তো দেখে তারা চিৎকার দিল, মানে ফাইনালি আমি তখন এত খারাপ লেগেছে, চোখে পানি চলে আসছিল যে আপনারা প্লিজ আর ভিজবেন না, অনুষ্ঠানটি দেখতেই পাচ্ছেন বৃষ্টির কারণে হচ্ছে না, ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে আছেন আপনারা, আপনারা আপনাদের বাড়ি ফিরে যান, ঠান্ডা জ্বর লেগে যাবে। আমারও অলরেডি ঠান্ডা জ্বর, মানে আরও যতটুকু পেরেছি কথা বলতে, মানে ওটা ভুলার মতো না। আমার মনে হয় এই দৃশ্যগুলা কিছুটা খারাপ লাগলো, এই দৃশ্যগুলোর জন্য বেঁচে থাকে একজন শিল্পী, কারণ এটাই তো আসলে ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসা। রাইট। এরকম আরো ঘটনা নিশ্চয়ই আছে তোমার। আর মজার ঘটনা আছে যেমন? অনেক। যেমন আমি কাজ করছি, শুটিং করছি, আমাকে তখন সারা জাকের আন্টি ফোন করেন। তো উনি ফোন করেছে, আমি বলছি আমি সারা জাকের বলছি। বলছে হ্যাঁ, উনি কেন আমাকে ফোন করবে? আমি বলছি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো উনি কয়েকটা এনজিও চালাতেন, তখন ওখানে এনজিও থেকে ওনাকে ফোন করেছে যে এরকম চিত্রনায়িকা পূর্ণিমা কি আছে, আপনি কি একটু বের করে দিতে পারবেন? তো সারা আন্টি তো তখন মানে কাজ ছেড়েই দিয়েছেন। আর আমাকে তখন উনি নাম্বার দিয়ে পেয়ে খুঁজে বের করেছেন, আমি সরাসরি কথা বলি, বুঝিয়ে বলি মেয়েটিকে। উনি ফোন করে বলেছে আম, আচ্ছা পূর্ণিমা, একটা এনজিও থেকে আমাদের এখানে ফোন এসেছে, একটি মেয়ে ও 3 তলা থেকে লাফ দিয়েছে। আহা। আচ্ছা, তা মানে কেন? আমি তো হচ্ছে মানে কেন, মানে এরকম প্রশ্ন, শর্ট শর্ট প্রশ্ন করতাম। মানে ও মনে হয় তোমার ভক্ত, বাকিটা ও এখন ওখানে ওকে সুস্থ করানো হয়েছে, ওর হাত একটা ইনজুর্ড হয়েছে, ওখানেই আছে, কিন্তু ও ফিরে যেতে চাচ্ছে না, ও সিলেটে থাকে, সিলেটে বাড়ি মেয়েটার। এখন এনজিওর মেয়েরা তো সুস্থ হওয়ার পরে ওখান থেকে ওকে বাড়িতে ফেরাতে যাচ্ছে। বললো না, আমি ওকে পূর্ণিমাকে না দেখে আমি যাব না, তো তুমি একটু ওখানে গেলে মেয়েটির সাথে কথা বললে মেবি ও ওর বাবা মার কাছেও ফিরে যাবে। আমি বললাম হ্যাঁ, আমি অবশ্যই যাব, কারণ এটা তো আমার কাছে একটা দায়িত্ব। মানে অবাক করার মতন ঘটনা যে আমার জন্য কেউ ছাদ মানে ইয়ে থেকে লাফ দিবে, বারান্দা থেকে লাফ দিবে। তো আমি গেলাম, গিয়ে বসলাম, বসে মানে আই উইশ এই সময়টা থাকতো যে আমার পিছনে 3-4টা ইউটিউবার ক্যামেরাম্যান নিয়ে আমি ঢুকছি, মেয়েটির এক্সপ্রেশনটা রেকর্ড করতে ছিল না, কেউই ছিল না। আমি ঢুকলাম, বসে আছি, তারপর মেয়েটি আসলো, এসে আমাকে দেখে ওর হাতে গোলাপ ফুল নিয়েও রেডি ছিল, ও জড়িয়ে ধরে যে কান্না। তারপর আমি ওকে আব্দু করছি, থাক কান্না কেন করছে আপনি পূর্ণিমা, আমাকে এভাবে ধরছে, গায়ে হাত দিয়ে ধরছে, গালে এভাবে ধরছে। আমি হ্যাঁ, আর আমি ওকে ধরছি। তারপর ও আপনার জন্য ফুল, আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ। কী হয়েছে তোমার হাতে, কি হয়েছে, কেন তুমি লাফ দিয়েছো? বললো আমি আমার অনেক ভিউ কার্ড সে জমিয়েছিল, তো প্রায় 100টার মতন। বললো আমি এরকম ভিউ কার্ড জমিয়েছি 100টার মতন, আমার বান্ধবীর সাথে ঝগড়া লেগেছে, আমার বান্ধবী বলেছে এরকম তোর নায়িকার তো আজ এবার কোনো ছবি নাই, কিভাবে ছবি দেখবি টেলিভিশনে? বলে আমার নায়িকার ছবি নাই মানে?
বলে হ্যাঁ ছবি নাই। আর এই দেখ একটা ভিউ কার্ড ও ছিঁড়েছে। ও ভিউ কার্ড কেন ছিল, তারপর আমার ছবি নাই সিনেমা মানে টেলিভিশনে নাই, কি তাদের বাকবিতন্ড আমি জানি না, কেন বললো এই নিয়ে, আর ভিউ কার্ড কেন ছিঁড়লো। তো বললো যে তারপর তার সাথে নাকি কি একটা তর্ক হয়েছে। বলে এতই যখন ভক্ত তুই যা লাভ দে ওর জন্য, তুই তুই বিশ্বাস করিস না, দেখ আমি এটা বলে নাকি মেয়ে লাভ দিয়েছে। তা আমি আমি হাঁ করে ওর গল্প শুনছি, মানে তোমাকে কেউ বললো আর তোমার প্রমাণ দিতেই হবে যে তুমি আমার ভক্ত, তুমি মেয়ে হয়ে আবার সেটাই সেটাই। ছোট মেয়ে। তারপর আমি ওকে বুঝিয়ে বললাম যা হয়েছে আর এরকম ভুল করো না, এটা তো আরও অনেক ভয়ানক বিপদ হতে পারতো। তুমি ফিরে যাও বাবা মার কাছে, তোমার বাবা মা মনে হয় ফোন করছে, আমি তোমার সাথে দেখা করতে আসলাম, আর তুমি চাইলে আমি আমি ওর বাবা মাকে বলেছিলাম যে ও যদি লেখাপড়া করতে চায় আমি ওর ফুল দায়িত্বটা নিতে চাই। কিন্তু মেয়ে আসলে ও বাড়িতে ফিরে গিয়ে ও পালিয়ে আবার আমার বাসার ঠিকানা খুঁজে ও চলে এসেছে। তারপর? মানে ও আস্তে আস্তে ও সামহাও একটু মেন্টালি ছিল, আচ্ছা আচ্ছা, আনস্টেবল ছিল। আনস্টেবল ছিল। তো ও আমার বাসার কাজের লোকের কাজ করতে চায়, যে আমি কাজের লোকের কাজ করলে আমি তাহলে সারাক্ষণ তো মানে তোমাকে আমি দেখতে পাবো, তুমি আমাকে কাজের মেয়ে হিসেবে রাখো। মানে তুমি দেখতে সুন্দর, এরকম ছোট ছোট বব কাটিং একদম স্ট্রেট চুল দেখে মনে হবে না, মানে খুব সুন্দর ভালো ফ্যামিলিরই মেয়ে। এবং আমি তাদের বাবা মাকে বলেছি যে আপনি বললে কিন্তু আমি দায়িত্ব নিতে পারি, বাট আমার এখানে রেখে না, আপনাদের ওখানে রেখেই। বলে ওকে কন্ট্রোল করা যাচ্ছে না। তারপর আমি বুঝলাম যে এটা একটা অন্য পরিস্থিতিতে মানে ভয়ানক সিচুয়েশন আমি পড়ে যেতে পারি। আমি পরে বললাম না না, আমি তোমাকে কাজের মেয়ে না, আমি আমার বোনের মতন করে দেখি, ওটা রাখতে, ওটা যদি তুমি থাকো কিন্তু তুমি তোমার বাবা মার সাথে থাকো, তোমার বিয়ের বয়স হোক, বিয়ে পর্যন্ত আমি আছি। কিন্তু ও শুনতে চাইলো না। আমার মনে হয় তোমার কাছে এরকম হাজার হাজার গল্প আছে, কাহিনী আছে, কারণ তোমার এত এত ভক্ত, প্রত্যেকের তো আলাদা আলাদা কাহিনী। তুমি যখন বিদেশে গিয়েছো, শ্রমিকদের কাছ থেকেও নিশ্চয়ই এরকমই রেসপন্স পেয়েছো। আমি একটি ভিডিও দেখেছি কিছুদিন আগে, একটা ছোট্ট ছেলের সাথে তুমি কথা বলছিলে একটা ভিডিওতে। হুম, ওইটা আসলে মানে আমরা ছিলাম জেদ্দাতে, জেদ্দা বুলেট ট্রেন টার্মিনাল ছিল, ওখানে সব বাঙালি ওরাই কাজ করছে। তো ও আমরা যখন দেখছি আমরা বাংলা ভাষায় কথা বলছি, তো ও বললো যে ও সিটে বসেছিল, তখন বললো আপনারা বাংলাদেশ থেকে আসছেন, আপনি বসেন। তারপর আমার আশেপাশে যারা ছিলেন, আমার হাজব্যান্ড ছিলেন, তো একটু পরপর তাকাচ্ছে, ও আসলে কনফিউজ ছিল যে এটা আমি মানে কোথায় যেন দেখেছি, কেমন যেন দেখা যায়, চেনা চেনা লাগে এরকম একটা। তো ওরাই প্রশ্ন করছিল, তখন বললো তুমি কি চিনতে পেরেছো? তখন ও যে বললো যে কিছু চেহারাটা কিছুটা পূর্ণিমার ডন লাগে, ওর ভাষায় ও বলেছে। আমি বলছি হ্যাঁ, সবাই আমাকে তাই বলে। তো পরের দিকে ওকে আমি আসলে বলে এসেছি আমি তুমি যেটা ভাবছো আমি ওটাই। বললো ও আচ্ছা আচ্ছা। তারপর ওর আরও সহকর্মী ছিলেন, সবাইকে যখন ডেকে আনলো তখন আমার ট্রেনটা চলে আসছে, আমি উঠে গেছি। তখন দেখি অলরেডি মানে 6-7 জন জমে গেছে। তো আমি আবার বাইরে থেকে মানে ভেতর থেকে ওদেরকে টাটা দিয়ে আসছি। আচ্ছা, এই যে ওরা তো সামনে এসেছে, যারা সামনে আসতে পারে না তাদের জন্য তোমার এবার কিছু করতে হবে আসলে, সিনেমা আর কি। ও আচ্ছা, কারণ সিনেমা দেখেই তো আসলে তোমাকে তারা ভালোবেসেছে, কিন্তু করো, প্রডিউস করো তোমরা। প্রডিউস করলে তো হবে তোমরা না। তুমি কাহিনী লেখো, তোমার নায়িকা থাকে অন্য কেউ, তুমি নিজেই স্ক্রিপ্ট লেখো, তুমি নিজে পরিচালক, তুমি নিজে তোমরা ছবি বানাও, তোমাদের এখান প্রোডাকশন থেকে ছবি হয়। তা আমি তো কোনো সময় নায়িকা হলাম না, তোমরাই তো নিচ্ছ না, এটা আমাকে বলো। যে তোমাকে পাওয়া যায় না। আচ্ছা, আচ্ছা, তুমি কি মনে করো যে তুমি কোনো গ্রুপিং কিংবা লবিং কিংবা সিন্ডিকেটের শিকার, কিংবা হয় না যে আজকাল অনেক আর্টিস্ট বলে যে রেগুলার কারোর সাথে গ্রুপে না চললে আসলে অনেক সময় অনেকের গুড বুকে থাকা যায় না, তোমার কি মনে হয়? আমি এই ট্রেন্ডটা জানি না, এটা আমার কাছে নতুন, আমি শুনেছি, কিন্তু এই ট্রেন্ড আমিও জানিও না, পারবো কিনা জানি না, গুড বুকে থাকতে পারবো কিনা। আচ্ছা, তুমি তো সবসময় নায়িকা হয়েছিলে, কখনো হয় না ক্যারেক্টার আর্টিস্ট? ক্যারেক্টার আর্টিস্ট হওয়ার কোনো প্ল্যান আছে? যে আমি কোনো, যেমন মৌসুমী আপাকে অনেক আগে দেখেছিলাম যে ইতিহাস সিনেমায় কাজী মারুফের বোনের ক্যারেক্টার করছে, তো সেরকম তুমি যদি ওরকম প্রপার, আমি প্রপার বলছি, শুধু এক সিন দুই সিন কিংবা অপ্রধান চরিত্র কেন, বলছি আমিও না। তো বোনের ক্যারেক্টার করেছি,
আমিন খানের বোনের ক্যারেক্টার করেছি। তার একদিন পরে ওনার সাথে নায়িকার অভিনয় করেছি। মায়ের ক্যারেক্টার যদি অফার পাও তুমি সেরকম প্রপার কিছু? উম, এখনই মানে তুমি কি বলতে চাচ্ছ, এখনই আমাকে মায়ের ক্যারেক্টার অফার করবে? হতেই পারে, ইয়াং মা। ইয়াং মা, মায়ের ক্যারেক্টার করবো কিনা আমি জানি না, এটা আচ্ছা। আমি কখনো ভাবিনি। ওকে, বাহ। তো এখন হচ্ছে কি আমি কয়েকটা অভিযোগ নিয়ে কথা বলতে চাই, যদি তুমি অভয় দাও আর কি। অভিযোগ না ঠিক, তুমি আমার পডকাস্ট দেখেছো হয়তো দু একটা পর্ব এবং শুনেছো আর কি, আমাদের এখানে মৌ আপা এসেছিলেন এবং তাকে আমি মনে হচ্ছে আমি প্রশ্নটা জেলখানায় আছি না, কেন? মানে অভিযোগ আমার নামে কেউ জিডি করেছে, এখন তার সামনে আমি এখন বয়ান দিচ্ছি, বলো। কোনো জিডি না, কোনো অপ্রকাশিত কিছু না, কোনো হঠাৎ করে সারপ্রাইজিং কিছু না। মৌ আপাকে আমি প্রশ্ন করেছিলাম যে লাল নীল বেগুনি ধারাবাহিকের শুটিং এর সময় জাহিদ ভাইয়ের সাথে আসলে পূর্ণিমার কি হয়েছিল, আপনি নাকি পূর্ণিমাকে গিয়ে চর মেরেছিলেন, এরকম নিউজও এসেছিল বোধহয়, মানে আমি শুনেছিলাম আর কি। তখন উনি ওনার ব্যাখ্যাটা দিয়েছিলেন আর কি। এখন তোমার কাছ থেকে শুনি কি হয়েছিল। মানুষকে তখন নিউজ করতে হবে তাই করেছে। ওটাকে পত্রিকায় ছাপা হয়েছিল ওই ওটা সময়? হ্যাঁ পেপারে এসেছিল, আচ্ছা মানে খুব একটা ফেমাস পেপারে না, আচ্ছা। মানে আসার দরকার জাহেদ হাসান পূর্ণিমা, কারণ আমি তখন 100 কোনো নায়িকা মনে হয় সাহস নিয়ে 100 পর্বের সিরিয়ালে কেউ কাজ করে না। তাও বা মনের মাঝে তুমি পড়ে? না আগে, আচ্ছা এটা আগে। তো ওই সময় আমি কাজ করেছি, তো একসাথে টানা কাজ করছি, আমার ক্যারেক্টারটা তখন হিট হয়ে গিয়েছিল, লাল নীল বেগুনির অথই ক্যারেক্টারটা হিট হয়ে গেছে। তো ওই সময় আমার সাথে জাহিদ ভাইয়ের যত কাজ আছে ওনার সাথে মানে কিছু ঈদের স্পেশাল নাটক হলে করতাম, আর সিরিয়াল তো আমি মানে করে যাচ্ছি। তো তখন আমার সাথে জাহিদ ভাইয়ের পরিবারের খুব ভালো একটা সম্পর্ক হয়, স্পেশালি মৌ আপুর সাথে। তো মৌ আপুর সাথে মানে জাহিদ ভাইয়ের সাথে যত কথা বলি বা কম বলি, মৌ আপুর সাথে আমার ডেইলি কথা হয় এবং আমার প্রতি সপ্তাহে একবার হলেও ওনার বাসায় যাওয়া হয়, আড্ডা দেওয়া হয়। তো আমরা আসলে তখন গেলাম কক্সবাজারে, এবং আমরা ঢাকা টু কক্সবাজার বাসে গেলাম, ফুল টিম, ফুল ইউনিট, যে বাসে যাচ্ছি। আর তখন পুষ্পিতা মানে জাহিদ ভাই মৌ আপুর মেয়ে, এখন তো বেশ অনেক বড় হয়ে গেছে। মাশাআল্লাহ। তো পুষ্পিতা ওকে সারাক্ষণ কোলে রাখছি, ওকে সারাক্ষণ আমি খাওয়াই দিচ্ছি আমার কোলে। আমি মৌ আপুর রুমে পুষ্পি ডাকি, আর পুষ্পি আমাকে ডাকতো মম। তো এই পুষ্পি মম ডাকতো আমাকে, এখনও ওর দেখলে মম ডাকে। তো নিউজটা আসার পরে সবার আগে অট্ট হাসিতে মৌ আপুই বললো যে এটা কী রে, কখন মারলাম তোকে আমি, আর মানে তুই জাহিদকে নিয়ে কি করছিস এরকম। আমি তো কিছুই পেলাম না, পারলে কিছু কর যা, আমি তো চাই। আমি বলছি, মানে মৌ আপু বাদ দেন, আমি তখন খুব শাই ফিল করলাম, মৌ আপু আপনিও না, বলে হ্যাঁ মানে কিছু করে একটা নিউজ হলে তাহলে একটু মারটার খেতি আমার হাতে, আমি বিশ্বাস করতাম। কিছু না করেই তুই চর খেলি, এটা কি করে হলো। মোয়াপ্পন নাকি তোমাকে দেখতে যাওয়ার কথা ছিল, পরে উনি রওনা দিচ্ছিল, অনেক লোক। আমরা একসাথে তো তখন, আমরা তো সেটে, মানে মৌ আচ্ছা। আপু সহই তো আমরা কক্সবাজারে, তখনই নিউজ বের হয়েছে। না, তুমি যখন ঢাকায় এসেছিলে তখন তোমাকে দেখতে যেতে চেয়েছিলেন, তো তখন আবার জাহিদ ভাই মানা করলো না, বাইরে হয়তো অনেক সাংবাদিক, তুমি এখন যেও না আর কি। তো তারপর উনি আর জানলি আর কি। আমি এই ঘটনাটা মনে নেই আমার, আচ্ছা মানে আমাকে দেখতে যাওয়ার কথাটা বুঝিনি। আচ্ছা, মানে লোকজনের কথা শুনে যে পূর্ণিমা ভালো আছে কিনা। না না না, এরকম কিছু না। মানে আমার একবার হাত ভেঙেছিল, আমি পড়ে গিয়েছিলাম। ওইটাই। ওটা হচ্ছে তখন মোয়াপু আমাকে বলছিল যে আমি কি মোয়াপু আর জাহিদ ভাই তো, কিরে শোনা, তোকে দেখতে আসবো, বল তুই কেমন আছিস আগে সেটা বল, তোর এখন কি অবস্থা। অবশ্য আমি আছি আপু, ভালো আছি। তো ওই সময় মেবি উনি আসতে চেয়েছিলেন, আপু আমি ঠিক আছি, কদিন পর আমি হাত ঠিক হলে আমি নিজেই দৌড় দিয়ে বাসে চলে আসবো, এরকম ছিল ঘটনাটা। আর আপুর সাইড থেকে যদি বলে যে হ্যাঁ উনি চেয়েছিলেন, দেখতে আসতে চেয়েছিলেন। এবার একটু শাবনূর মানে দুটো কিন্তু দুই গল্প। একটা আমি হাত ভেঙেছি পড়ে গিয়ে, তো ওটাই মনে হয় কিছু একটা দেখে টেখে যে আমাকে হয়তো মেরে মৌ আপু ফেলে দিয়েছে, মানে আমি জানি না এটা কি ছিল। তবে সমালোচনা কিন্তু ভালো দিক, হ্যাঁ একটু ট্রেন্ডে থাকা একটু যায়। ট্রেন্ডে থাকা যায়, মানে ওটা ওই সময় ওই ট্রেন্ডে তখন আমরা ছিলাম। তবে মৌ আপা, জাহিদ ভাই এবং তুমি তিনজন এত গুড সোল,
আমাদের খুব প্রিয় মানুষ। আমরা এখনো মানে দেখা ওটা মনে হয় মহাপুর লাস্ট বলেছিল হ্যাঁ, যে তুমি আমি সেরা সেরা রাঁধুনিতে রাঁধুনির প্রোগ্রামে গেস্ট হয়ে আমাদের জাহিদ ভাই। একটা এপিসোডে জাহিদ ভাই আসেন এবং আসার পর জাহিদ ভাইকে দেখলাম, আমি পা থেকে মাথা পর্যন্ত দেখলাম। দেখার পর বলছি, জাহিদ ভাই আপনি একটু শরীরটা খেয়াল রাখবেন না নিজের? এক্ষুনি ফোন দিচ্ছি। আপু কিভাবে পারেন এই লোকটাকে সহ্য করেন কি করে? বল, তুই বল কিভাবে সহ্য করি, এবার বুঝ তুই। বলছে, থাক সহ্য যখন করেই ফেলেছেন এত বছর, আর বাকি জীবনটা পার করে দিন। আচ্ছা, মৌ আপাকে নিয়ে তো ব্যাখ্যা পেলাম, এবং শাবনূরকে নিয়ে কিছু বলো। কি বলবো আপুকে নিয়ে? তোমরা নাকি অনেক রাইভাল ছিলে এবং তোমরা একে অপরকে সহ্যই করতে পারতে না। এখন তোমরা অস্ট্রেলিয়া গিয়ে দেখা করো, সেটাও কেউ বিশ্বাস করে না, যে এগুলো তো সব লোক দেখানো। যখন এদের টাইম ছিল তখন তো এরা সব। কখনোই তো এরকম হয়নি। ওটা ভাবতো, ওটাও কিন্তু একটা যে গুজব টাইপের ছিল। আচ্ছা, ওটা ভাবতো, ওটা বানাতো, ওটা পত্রিকায় আসতো। তো ডোন্ট সে যে তোমরা অনেক ফ্রেন্ড ছিলে, তোমাদের মধ্যে অনেক মিল আপুর সাথে মহব্বত ছিল। ফ্রেন্ডশিপ করার মতন ওটা তো আসতোই, ওই ভয়টা কাজ করতো যে শাবনূর আপু এত সিনিয়র একজন মানুষ, এত গুণী একজন অভিনেত্রী, ফ্রেন্ডশিপ বন্ডিং কিভাবে হবে? আমি তো ওভাবে কাজ করিনি। কিন্তু হয় না, তোমরা সমসাময়িক ছিলে আর কি, সে সময় আর কি টপ নায়িকাদের মধ্যেই তোমরা ছিলে। তো ছিলাম। সিনেমা, বেশিরভাগ রোমান্টিক সিনেমা তার কাছেই চলে যেত। হ্যাঁ, তো তোমার ভিতরে নিশ্চয়ই, তোমার বয়স কম ছিল, একটু খারাপ লাগার কথা। তারপর তোমাদের নায়করা একই রকম ছিল। তোমার রিয়াজ ভাইয়ের সাথে শুরু হওয়ার পরেই বোধহয় শাবনূর আপা রিয়াজ ভাইয়ের সাথে কাজ করাচ্ছে কিনা। না, আগে শাবনূর আপুর সাথে রিয়াজ কাজ করছিলেন, ছবি সাইন মন করেছিলেন মানে না মন প্রথম মন কাজ মানে না। করলে। তো মন মানে নার কাজ চলাকালীন অবস্থায় আমি তখনই ঢুকলাম। আচ্ছা, এটাও সুন্দর একটা কাহিনী আছে। ওই যে বললাম, এই ছবিটা শাবনূর আপুরেরই ছবি ছিল, এই জীবন কোনটা তোমার আমার। তাই? মানে Okay. ওনার ডেট দেয়া ছিল জাকির হোসেন রাজু স্যারকে। আচ্ছা, তো রাজু ভাই আর আমার প্রডিউসার পানু আঙ্কেল, মতিউর রহমান পানু, জি, আব্বাস আঙ্কেল, আব্বাস উদ্দিন, তো ওনারা তখন আচ্ছা না যে স্টারদের ডেট কিন্তু আগে আগে অনেকে নিয়ে নিয়ে রাখে, নেয়। 6 মাস পর গিয়ে জি। যে ওরকম ডেট নেওয়া ছিল। তো সামহাও মনে হয় আপু অন্য কোনো ভালো ছবির সাথে ইয়ে করে ডেটটা মনে হয় আরেকজনকে দিয়ে দিয়েছে, বা তাদেরকে একটু বলেছে আর একটু পেছাতে। এখন ওনাদের তখন মনে হয়েছে আমরা পেছাবো না, দরকার হলে আমরা নতুন নায়িকা পয়দা করবো, এরকম টাইপের কিছু একটা। তো রাগ থেকে। মেবি রাগ থেকে তো ওই শাবনুরাপুর ওই ডেটে যেহেতু তাদের সব কিছু সেট করা ছিল, বা তাদেরকে ওই সময় ছবি বানাতে হবে, তখন এই নায়ক রিয়াজ দেখছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে রিয়াজকেই আমরা নিচ্ছি, সাথে নতুন একটা নায়িকাকে নিই। আচ্ছা, এরকম তোমার ক্ষেত্রে অনেকবারই হয়েছে, এটা এবং আমার আসলে সবার। ওই ছবির মহরতে শাবনুরাপু এসেছিলেন। ওই ছবির হ্যাঁ, আমার ফার্স্ট ছবির মহরতে। সেটা কিভাবে সম্ভব? মানে যে ছবিটি ওনার করার কথা ছিল, সেই ছবিটি অন্য আরেকজন করছে, সেখানে আবার শাবনূর মহল। সেটা তো আপু জানেই, যেটা সামহাও চলে গেছে, কারণ ডেটটা তো উনি অন্য জায়গায় দিয়ে দিয়েছে। তো ওই সেম ডেটে তো আমি কাজ করছি এখন। এই বিষয়গুলো কিন্তু অত আসেনি সব প্রকাশ্যে, মানে খারাপ বিষয়গুলোই আসে আর না, কি। আপু সেট এফডিসিতে তখন তোমার কর্নারের কর্নারে শুটিং, এক Right. একটা কর্নারে কর্নারে শুটিং হচ্ছে, ফ্লোর তো বাদ দিলামই, এক একটা জায়গায় শুটিং, মানে ভরপুর শুটিং হচ্ছে। আর একদম। মহরতটা হতো তখন বিশাল বড় করে একটা তোমার ঝর্ণা স্পটে হোক, বা যে স্পটগুলো বলি জহিরাহান কালাল্লাবের হ্যাঁ হ্যাঁ, মানে কিংবা যারা এফডিসি ভেতরে যায়, যারা চিনবে, তো অনেক বিশাল বড় করে মহরত হলো। আপু শুটিং করছিলেন, এই মন মানে না ছবি মনে হয় কাজ করছিলেন। তো তখন বললো যে আচ্ছা আমি যাই, গিয়ে হাই হ্যালো করে আসি। আর আসলেন, উনি এসে দেখে গেল, তো বাহ। উনি ব্লেসিংস দিয়ে গেল যে সুন্দর কাজ করো। আচ্ছা, শাকিব খান অপু বিশ্বাসের যে প্রথম ছবি কোটি টাকার কাবিন, সেটা কি তোমার করার কথা ছিল? সেটা আমার করার কথা ছিল, সেটা তুমি করোনি কেন? কারণ ছবি একটা না, ছবি শুধু কোটি টাকার কাবিন না, ছবি ছিল 3-4টা। আচ্ছা, তো একসাথে 3-4টা ছবির জন্য আমাকে চাচ্চু দাদিমা। পরপর যারা যেই সিরিয়ালে ওরা কাজ করেছে, অনেকগুলো ছবি একসাথে সাইন করবে, এবং প্রায় কয়েকটা মাসের জন্য টানা একটার পরে একটা শুরু করবে, একটার পর একটা শুরু করবে, এরকম ছিল। তো আমি এখানেই একদম ব্লক হতে চাচ্ছিলাম না, কারণ তখন আচ্ছা। আবার আমার সাথে রিয়াজের কয়েকটা ছবির ডেট মাঝে মাঝে দেয়া ছিল। হুম হুম। তা আমি তখন বলেছি যে আপনি আমাকে যেভাবে চাচ্ছেন ওখান থেকে 5 দিন কিন্তু আমি আবার পারবো না। তো ইফাই মানিক ভাই বললেন না, আমার তো টানা লাগবে,
কারণ আমরা থেকে আউটডোর থেকে কাজ একটা শেষ করব দেন আরেকটা স্টার্ট করব এভাবে করে আমার কাছে মনে হয় না আমি পারবো। আচ্ছা, তো এই কারণে হচ্ছে ওই একটানা 4টা ছবিতে আমার ঢোকা হয়নি। আমি শুনেছি যে দেবদাসের জন্য তোমাকে কনসিডার করা হয়েছিল। না, দেবদাসের জন্য বলেনি। দেবদাসের জন্য চাষি আঙ্কেল একবার বলেছিল, কিন্তু আমি বলেছি চন্দ্রমুখী পার্বতী হলে ঠিক আছে, চন্দ্রমুখীর জন্য হলে কিন্তু করব না। তখন তো চাষি আঙ্কেল আঙ্কেল বলি, কিন্তু সামহাও সে আমার বেস্টই ছিল। আচ্ছা, বাহ। মানে একজন চাষি নজরুল ইসলাম, তাকে আমি বেস্টি বলতে পারছি। তো তার সাথে সেই রকমের সে আমার মানে বটগাছের মতন একজন ছায়ার মতন লেগেছিল, তার সাথে এতগুলো টানা কাজ করেছি। তো উনি বলেছিল তুই কি করবি, আর তোর আমি চাই তোকে পারোতে, কিন্তু এখানে তোর অফারটা চন্দ্রমুখীতে যদি হয় তুই কি করবি। আমি বললাম আপনি বলেন আমাকে কি যাবে, আমার করাটা ঠিক হবে। বিষয়টা কি এরকম যে শাকিব খান চেয়েছিলেন যে অপবিশ্বাস আমি এটা পার্বতী জানি করবে? না, এটার পিছনের গল্প আমি জানি না। আমি আমার সাথে চাষি আঙ্কেলের যে কনভারসেশনটা হয়েছে সেটা আমি বলছি। তা আমি বলছি না, যদি করি কখনো পারও করবো, পার্বতী করবো আর কি। আমি পারো বলছি দেবদাস সঞ্জয় লীলা ভান্সারের পারো, আসলে পার্বতী চরিত্রটি করব। বল ঠিক আছে তাহলে বাদ দে, দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর রানী কুঠির বাকি ইতিহাস? ওটা ইতিহাস একটা ওটাও একটা ইতিহাস, মানে ওটাও আমার করার কথা ছিল। আম, ওটাতে হচ্ছে সব কিছু আমি সেম সাইন করেছি। আমার ইয়েতে সামিয়া আপু ডিরেক্টর ছিলেন, সামিয়া জামান। সামিয়া জামান। আহ, তো উনি তখন সাইন আপ করার পরে ড্রেস সব কিছু কস্টিউম আমার মাপে হয়ে যাওয়ার পর আমার একটা ঝামেলার কারণে যে এতদিন আউটডোরটা আবার অনেক দূরে ছিল, এতদিন আউটডোরে গিয়ে আমি মনে হয় না পারবো, টিকতে পারবো, আমার কাছে মনে হয়েছে কোনো একটা ঝামেলার কারণে। তা আমি বলেছি আপু আমি এতদিন পারবো না থাকতে। এরকম তোমার তালিকায় আর কি কি ছবি আছে? অনেক আছে, যেমন? যেমন এই যে রানী কুঠির পরে তো গানটাই হিট হয়ে গেল, পপের গানটা, ছবিটাও খুব দারুণ হলো। তখন ছবিটা যখন রিলিজ হলো তখন আফসোস করেছে। আচ্ছা আর কোন কোন সিনেমা বলো না? এই যে বললে তো কোটি টাকার কাবিল, আমি যেগুলো বলেছি এর বাইরে বলো। উম, এর বাইরে মনে পড়ছে না, তুমি একটু মনে করিয়ে দিলে। তুমি যেহেতু না, আমি তোমার মনে ইয়ে যেগুলো করেছে। আছে সেগুলো তোমার যা বললাম মনে আর আছে কি। এগুলোই আমারই মনে আছে। আচ্ছা, আমার আরেকটা অভিযোগের কথা মনে পড়ছে ও আচ্ছা এখন। হ্যাঁ প্লিজ বলো। সিনেমার বাইরে হ্যাঁ হ্যাঁ মানে তুমি তো 4 সিজন ধরে তুমি সেরা রাঁধুনির বিচারক হয়েছ এবং বাংলাদেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো এটা, কিন্তু সেখানে অনেকের অভিযোগ হচ্ছে যে পূর্ণিমা কেন, পূর্ণিমা কেন বিচারকের আসনে? সে তো একজন নায়িকা, সে আসলে রান্না বান্নার কি বোঝে? তো এরকম অনেকেই অনেক কথা বলে। তুমি কি কমেন্টগুলো দেখো? হ্যাঁ দেখি, দেখি এনজয় করি। তাই? আগে একটু কষ্ট পেতাম, মন খারাপ লাগতো, পরে এটাকে আসলে মজাই লাগে। তোমার ভাবনা কি আসলে কেন লিখে, কিংবা আসলে তারা কতটুকু রাইট? তারা তাদের জায়গা থেকে রাইট, কারণ তাদের কাছে মনে হয় মানে একটা রান্নার শোতে নায়িকা কেন আসবে, নায়িকার তো টেস্ট বাড থাকে না মনে হয় নায়িকার বাইরে যে আমি মানুষ, আমিও খেতে পারি বা আমার টেস্ট বাড আছে, বিভিন্ন জায়গায় খাই, দেশের বাইরে অনেক ফুড আমি ট্রাই, আমি অনেক ফুডি। হুম হুম। তো সেখান থেকে বলতে গেলে আমাকে সেজন্যই চুজ করা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে যতটুকু জানা বা আইডিয়া, সেগুলো আমার একটু হলেও আছে, কারণ আমি নিজেও রান্না করি। তো তাদের সাইড থেকে মনে হয় যে এখানে কালিনারি কোনো এক্সপার্ট কাউকে থাকলে, যে শেফ বা ওনারা কেউ থাকলে হয়তো বা জিনিসটা আরও বেশি ভালো হতো। তো তাদের পয়েন্ট অফ ভিউটা তো আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, যারা লিখছেন তারা নিজেরাও তো এক ধরনের বিচারক। কোনো রেস্টুরেন্টে খেতে গেলে তারাও বলতে পারে কোন দোকানের কোন বিরিয়ানিটা সবচেয়ে ভালো, আর আজকে রান্নাটা যে খারাপ হয়েছে, লবণ বেশি দিয়েছে না কম দিয়েছে, এটা তো যে কেউ বলতে পারবে। আজকে তুমি বাসায় যাও, তোমার এখন অবশ্যই। ওয়াইফের যদি শরীর খারাপ থাকে, তুমিও বুঝতে পারবে যে আজকে ওর শরীর খারাপ দেখে ওর খাবারটা আজকে ওই দিনের মতন মজা হয়নি বা ওই দিনের মতন হয়নি। তো এটা সবাই ন্যাচারাল একটা বিষয়,
এটা আমরা তো বুঝতেই পারবো। তো এতজনের ফুড আমরা টেস্ট করে তো বুঝতেই পারি কারটা ভালো হচ্ছে, কারটা খারাপ হচ্ছে। আর আমি ভালো খারাপ বলার মধ্যে এটুকুই বলি, বাকি জাজমেন্ট কিন্তু শেফরা করেন। জি। তো দোষটা পরে আমার উপর, আমার কাছেই আসে। তবে আমি টিমের বাইরের একজন হিসেবে, একজন দর্শক হিসেবে যেটা আমি বুঝি যে ক্লায়েন্টরা তো আসলে এমনি এমনি কাউকে সিলেক্ট করে না, এর পেছনে গবেষণা থাকে। আমরা দেশের বাইরে দেখি অনেক সময় সিঙ্গিং রিয়েলিটি শোতে সোনাক্ষী সিনহা, জুহি চাওলা, সোনালী বেন্দ্রেরা বিচারক হচ্ছে। তারা কিন্তু গানের রিয়েলিটি শোতে বিচারক হচ্ছে। কেন হচ্ছে? কারণ যারা গান বোঝে, গানের স্পেশালিস্ট, তারা থাকে দুজন। পাশে যিনি থাকেন তিনি দেখেন অন্যান্য বিষয়গুলো, প্রেজেন্টেশন দেখেন, কথা বলা দেখেন। শুধু তো রান্নার সাথে রান্না করলেই হবে না, আরো অনেক বিষয় থাকে। সেটির জন্য তোমাকে রাখা হয় বিশেষ করে। আর তুমি তো রান্নাতে ভালো পারো আর কি। এবং আমি রান্না ভালো পারি কিনা জানি না, রান্না করি। আমি খেয়েছি তোমার রান্না। ও আচ্ছা। তো তোমার এত ভক্ত, 10 মিলিয়ন ফলোয়ার তোমার ফেসবুক। আমি বারবার 10 মিলিয়ন ফলোয়ার বলছি এই কারণে, কারণ এই পর্যায়ে আসতে তো আসলে হুট করে তুমি আসোনি, তোমাকে তোমার অনেক 10-এর পর যেন এর পর আরেকটু বাড়ে। অবশ্যই বাড়বে, কারণ কিছুদিন আগে 9 ছিল আর কি, কয়েক আচ্ছা। মাস আগে আর কি। তো তুমি তো তোমার বেশ খুব খেয়াল করো দেখছি। অনেক খেয়াল করি, আরো অনেক খেয়াল করি তোমার অনেক কিছু, সেগুলো আস্তে 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 বলছি আস্তে তোমাকে। বলবে, আচ্ছা। তো একদম প্রথম অভিনয়ে চলে যায়, তুমি যখন অভিনয় করেছিলে প্রথম সিনেমায় এ জীবন তোমার আমার, তার আগে তোমাকে অনেক গ্রুমিং করতে হয়েছিল। সেই গ্রুমিং পার্টটা খুব ইন্টারেস্টিং, আমি শুনেছিলাম একবার, বলো না আরেকবার। আম, আমাকে যখন নায়িকা হিসেবে সিলেক্ট করা হলো, তখনও না আমি টের পাচ্ছিলাম না যে আমি নায়িকা, চিত্রনায়িকা যেটা বলে। গ্রুমিং পার্টটা ছিল সিনেমা শুটিং হওয়ার ঠিক 20 দিন আগে থেকে। সকাল 6টায় উঠতাম, সূর্য যখন উঠবে তখন সানের দিকে ডিরেক্ট তাকিয়ে থাকতে বলেছে 10 থেকে 15 মিনিট, যে যতক্ষণ পারো তাকিয়ে থাকো। কারণ হচ্ছে সিনেমায় যখন আমরা ডে লাইটে কাজ করি আমাদের চোখে অনেকগুলো বোর্ড দেওয়া হয়, ওই বোর্ডের ইয়েটা যাতে নিতে পারি, আমার চোখ যাতে ছোট না হয়ে যায়, বা ডায়লগ রিফ্লেকশন বোর্ড, রিফ্লেকশন বোর্ড বলে যেটাকে। সো ওটা যখন আরও ডাবল দেয় তখন হচ্ছে চেহারাটা ব্রাইট হয়। রিফ্লেকশন বোর্ডে কিন্তু চোখ ছোট হয়ে আসে, নর্মাল কোনো মানুষ তাকাতে পারবে না। তো ওটা যাতে আমি নিতে পারি এবং আমার চোখ যাতে ছোট ছোট না হয়ে আসে, ডায়লগ বলতে গিয়ে যাতে চোখে পানি না চলে আসে, তো এভাবে করে সূর্যের দিকে তাকিয়ে থেকে প্র্যাকটিস করতে বলেছে। আর ভোরের সূর্যেরটা অতটা ক্ষতিকারক না। এটা 15 মিনিট গেল, তারপরেই চলে আসতো গাড়ি, তোমার ম্যানুয়াল গিয়ারের একটা জিপ আসতো। জিপ এসে তখন হচ্ছে আমাকে গাড়ি চালানো শেখানো হয়েছে। তুমি তখন ক্লাস 8-এ পড়তে না? ক্লাস 8-এ পড়েছি। তো এত বড় জিপ ম্যানুয়ালি গিয়ার দিয়ে শেখাটা অনেক কষ্টকর ছিল। তো তখন হচ্ছে এই বাসা ছিল আমার হাতিরপুলে, ওখান থেকে টিএসসি, কার্জন হল তখন কিন্তু অনেক খালি থাকতো রাস্তা। ওই সময় আমার এইসব জায়গাগুলিতে আমি ড্রাইভিং শিখেছি। ড্রাইভিং শেখা শেষ, তারপরে আমার খাবার একটু থাকতো, খাবারও লিমিটেড খাবার থাকতো যাতে মুটিয়ে না যাই। তারপর খাবার খেয়ে আমি ঝিমিয়ে পড়ছি না, ফাইট ডিরেক্টর এসে কিছুক্ষণ হাই হুই ফাইট শেখালো আমাকে, কীভাবে ফাইটের। তারপর আসতো এই 11টার দিকে স্ক্রিপ্টের একজন স্ক্রিপ্ট রাইটার প্লাস হচ্ছে ওই ছবির এডি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তিনি এসে ডায়লগগুলো কীভাবে আমি বলবো, মনে করো তোমার বাবা মারা গেছে, মা মারা গেছে, মনে করো পড়ে আছে, আমি বলছি কোথায়, আচ্ছা নতুন, মনে করো ফিল করো তুমি এখন কাঁদবে। তো আমি এখন ফুরফুরা মেজাজে, আমার তখন কিন্তু কাঁদতে হবেই। তো ওরকম করে উনি কেঁদে কেঁদে চোখের পানি উনি বের করে ফেলছে। বলো আচ্ছা এবার তুমি, আমি যা করেছি বুঝেছো? আচ্ছা জি, এবার তুমি এই সেম জিনিসটা করো। তখন আমি মা মা বাবা ওঠো, বাবা ওঠো, তো এত তো পারতাম না। আবার রোম্যান্টিক, এখন তোমার সামনে নায়ক এসেছে, নায়ক আসলে লজ্জা পাবে, লজ্জাটা পাও। আমি কিভাবে লজ্জা পাবো, কোথায় নায়ক, আর নায়ক আসলে লজ্জা পাবো কেন, মানে আমার মাথায় তো এই ধরনের উদ্ভট প্রশ্ন করতো। কিন্তু আমাকে তো জিনিস শেখাতে এসেছেন, সেটা তো সিনেমার জন্য দরকার। যে নায়ক এসেছে তোমার সাথে প্রথম ধাক্কা খেলো, এক্সপ্রেশনটা দাও। মনে করো আমি নায়ক ধাক্কা খেলো, এখন ওনার সাথে ধাক্কা খেয়ে আমার কি এক্সপ্রেশন আসবে?
এই টাইপের আমার লজ্জার এক্সপ্রেশন কিভাবে দিয়েছিলে তারপরে? ওই সময় আমি দিতেই পারিনি লজ্জার এক্সপ্রেশন। পরে যা শিখেছো একটু পরে দেখাও যা না। শিখে এখন এখন লজ্জার এক্সপ্রেশন আসলে তো মনে করো তুমি নায়ক, এখন তুমি তাকালে আমার দিকে, ধরো আমি নায়ক রিয়াজ, তুমি এখন লজ্জা পাও। ওকে, তুমি কিছু একটা তো বলতে হবে। পূর্ণিমা তোমাকে অনেক সুন্দর লাগছে। Thanks. এত লজ্জা পাচ্ছ কেন তুমি? আমাকে এভাবে করে কেউ কখনো বলেনি, আপনি প্রথম বললেন। এই যে এটা না, এটাই লজ্জা। আর আস্তে আস্তে ধাক্কা খাওয়ার পর কিরকম এক্সপ্রেশন ধাক্কা খাওয়ার পর তো ভাই যেটা প্র্যাকটিস করেছে এক জিনিস, আর যখন সেটে গিয়েছি ধাক্কা তো 3 বার, ঠাস ঠাস করে 3 বার। 3বার টেক নিত? না না, নিত আচ্ছা। একবারই, পরে তো ওটাকে কাটিং করে 3বার করা হতো। এই যে ঘুরছে, আর স্লো মোশন তো বুঝতাম না সত্যি কথা, কিন্তু ঘুরে এই ঘুরান দিয়ে এসে তারপরে গিয়ে চুল টুল উড়ে টুড়ে যেয়ে, আর আমি জানতাম না যে কোনো কলেজে এভাবে ওপেন বুকস নিয়ে যায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানে একে তো হচ্ছে ড্রেস অন্যরকম থাকতো সবার থেকে আলাদা দেখানোর জন্য, নায়িকা মনে হওয়ার জন্য। আরেকটা হচ্ছে বইগুলো আমরা ওপেন এরকম করে নিয়ে যাচ্ছি, কোনো ব্যাগও নাই আমার, ঠিক আছে, মানে বই সহ উড়ে টুড়ে ধাক্কা দিল, চোখে দেখেন না, আপনি জানেন আমি কে, তারপর বইগুলো উঠিয়ে মানে কেউ একজন বই ওঠাতে গিয়ে এরকম হয়। তো এই টাইপের তারপরে যে আমাদের dialogue একটা গুলো? ইউনিভার্সিটি কিন্তু এফডিসি, FDC এখান তে, থেকে আমরা হ্যাঁ। সবাই পাস করেছি। 9 নম্বর ফ্লোরের ওখানে ওই যে একটা সিঁড়ি ওখান আছে থেকে যে। সব নায়ক নায়িকা পাস করে বের হয়েছে এবং ধাক্কা খেয়ে। আহা, কিছু কমন ডায়লগ থাকে না যে আপনার বাসায় কি বাপ ভাই এরকম নাই? না, ওগুলো ছিল না, কারণ বেশিরভাগ ছবিতে নায়িকা একটু বড় লোকের মেয়ে থাকতো। তো এফডিসির ওই ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা খুব কঠিন একটা বিষয়। হাসছো কেন তুমি? আমি তো সত্যি সত্যি ঘটনা বলছি, সত্যি ঘটনা অবলম্বনে। আচ্ছা, তারপরে? তো এফডিসির ওই ইউনিভার্সিটিতে পাশ মানে নর্মাল গরিব ছেলেরা যেরকম থাকে যে ও ভর্তি হয়েছে এখানে, আর আমি গাড়ি থেকে প্রথমে পাটা বের করে স্লো মোশনে হেঁটে হেঁটে যাচ্ছি, তারপর এক গরিবের ছেলের সাথে ধাক্কা খাচ্ছি, ওটাই যে নায়ক। চোখে দেখো, আর আমি তো সানগ্লাস পরা, তো চোখে দেখো না, তখন আবার হিরোরও ডালো থাকে, ম্যাডাম সানগ্লাস তো আপনি পরে আছেন, চোখে আপনারও দেখা উচিত ছিল, হাউ ডিয়ার ইউ, তোমার সাহস হলো কি করে, বাংলা এবং ইংলিশ দুটোই বলতে হয়। পুরো কমেডি। হ্যাঁ, ডু ইউ নো হু আই অ্যাম, তুমি জানো আমি কে, মানে so, আমি ইংলিশ বলছি Translate. অ্যান্ড ট্রান্সলেটও করছি সামহাউ। সো আপনি যেই হন নায়কের কথা, আপনি যেই হন না কেন, আপনি ধনির দুলালি কোনো বড় লোকের দেমাগি মেয়ে হবেন, এরকম টাইপের কিছু থাকতো। ইউ শাট আপ, চুপ, একদম চুপ, মুখস্থ হয়ে গেছে। সো আমার কাছে মজা লাগতো যে আমি কোনো হয়তো বা বড় এমপির মেয়ে বা মন্ত্রীর মেয়ে বা কোনো একটা বড় গ্রুপে ডনের কোনো বোন বোন। হই, এরকম ক্যারেক্টারগুলো থাকতো, আর মজাই লাগতো। যদি থাকে না যে নায়িকারা না বলে চিৎকার দিত, তো তোমাকে নিশ্চয়ই এরকম অনেক কিছু করতে হ্যাঁ হ্যাঁ, হয়েছে। না তো কমন, না থাকবেই। কত জোরে তুমি না বলতে পারো দেখি না। এখন কি তুমি আমার না শুনতে চাচ্ছ কেন? তা না, না রুম্মন রশিদের এখানে বিহাইন্ড দ্য ফেম আর কে না, এই হতে পারে না, তো এই না বলতে হবে আমাকে। কারণ এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেত আর কি, হ্যাঁ অবশ্যই, সেগুলোর সাথেও নিশ্চয়ই তুমি পরিচিত। নাগুলো শিখেছি তো সব বড় বড় নায়িকাদেরকে দেখে, যে এই নাটা কি করে বলতে হবে। ও, এটারও কিছু টেকনিক আছে? হ্যাঁ, এক এক সময় এক এক নায়ের এক একটা ডেফিনেশন তো আছে। বাহ, তো তুমি অনেক লাকি একজন নায়িকা। আমি খেয়াল করেছি যে আমাদের নায়করাজ রাজ্জাকের পরিচালনায় তুমি অভিনয় করেছো। তুমি আমাদের সুভাষ দত্তের, যার হাত ধরে নায়িকা কবরীর অভিষেক হয়েছিল, তার সাথে অভিনয় করেছো। তুমি দিলীপ বিশ্বাসের সাথে অভিনয় করেছো। তুমি চাষী নজরুল ইসলামের সাথে অভিনয় করেছো, যারা হয়তো এখন এই প্রজন্মের অভিনয় শিল্পীরা চাইলেও পারবে না এতজনের সাথে অভিনয় করতে। এবং যখন নায়করা তাদের কোনো পরিচালনায় পরিচালনা। তাদের পরিচালনায় কাজ করার এবং- সুযোগ পেয়েছি। এবং নায়ক উজ্জ্বলের পরিচালনায় অভিনয় করেছে। এবং তারা যখন অনেকে আবার প্রডিউস করেছে, নায়ক রাজা রাজ্জাক হোক, উজ্জ্বল হোক, সোহেল রানা হোক, এরকম আরো অনেকে, মান্না ভাই হোক, তুমি তাদের ছবিতে অভিনয় করেছো। অনেক লাকি মনে হয় না?
আমি অলওয়েজ বলি যে আমি সবচাইতে লাকি আর্টিস্ট। আমি আমার ফার্স্ট ছবিতে বলেছি যে আমি গোলাম মোস্তফা আঙ্কেলকে পেয়েছি। তারপর থেকে যাত্রা শুরু হলো, কোনো শিল্পী বাদ নেই যার সাথে সহশিল্পী হিসেবে আমি কাজ করিনি। আমি যাদেরকে আমার পাশে নায়ক হিসেবে চেয়েছি যে একবার হলো আমি নায়িকা হতে চাই, সেটা টেলিভিশন হোক, সিনেমা হোক, তো মোটামুটি সবার সাথে আমার কাজ করা হয়েছে। ইনফ্যাক্ট তুমি রাইসুল ইসলাম আসাদের রাইসুল ইসলাম আসাদ ভাই দিয়ে শুরু, ওটাই সুভাষ দত্তের একটা নাটক ছিল। নাটকে। তারপর আমি হুমায়ুন ফরিদি ভাইয়ের সাথে নায়িকা হিসেবে কাজ করার ইচ্ছে ছিল, একটা নাটকে সেই সুযোগ পেয়েছি, কাজ করেছি। আবার আফজাল হোসেনের সাথে আফজাল করেছো। হোসেন ভাইয়ের সাথেও কাজ করেছি। আমার কোটা শেষ, এবং সত্যি কথা বলতে আমি সবচেয়ে লাকি এখনও, কারণ আমি সিনেমার সাথে পাশাপাশি মডেলিং চালিয়ে গিয়েছি, নাটক করেছি, এবং যেটা সবচাইতে বেশি সিনেমার লোকজন বলতো যে নাটকে গেলে তুমি শেষ, টিকিট ছাড়া যাকে দেখা যায় তার হ্যাঁ। সিনেমা হলে চলবে না। তুমি ছোট পর্দায় গেলে বড় পর্দার কাজ তোমার কিন্তু থাকবে না। আমি বলছি, ঠিক আছে, না থাকলে না থাকবে, আমি এখানে কাজ করব। ছোট পর্দা বড় পর্দা বলে কিছু না, আমি কাজ করতে চাই। তো সেটাও চালিয়ে গিয়েছি। ছোট পর্দা থেকে ব্যাক করে এসে আবার সুপার ডুপার হিট মনের মাঝে তুমি দিয়ে আবারও সিনেমায় আরও ভালো ভালো কাজ, সাহিত্যিক নির্ভর ছবি, এসব কাজ, সেসব কাজও করেছি। ন্যাশনাল অ্যাওয়ার্ড একটা ঘরে ঢুকেছে, একটাই পেয়েছি। তারপর শুরু হলো উপস্থাপনার জীবন, সেটাও আমি টানা অনেকগুলো চ্যানেলে চালিয়ে গিয়েছি। এবং এখনও এবং আমার গেস্ট আমি মানে রাজ্জাক আঙ্কেল থেকে শুরু করে আলমগীর আঙ্কেল সবাইকে আমি পেয়েছি, অবশ্যই আমি ভালো ভালো গেস্ট পেয়েছি। সিনেমার গল্পে আরেকটু থাকি। অনেকে এখন প্রশ্ন করা যায় শাকিব খানের সাথে যদি পূর্ণিমাকে একবার দেখা যেত, কারণ এই জুটিটাকে দেখতে চাই। কিন্তু তোমরা যে অসংখ্য কাজ করে এসেছো, আমি নিজেই সিনেমা হলে তোমাদের অনেক সিনেমা দেখেছি। আমি যদি কয়েকটা নাম মনে করি, যেমন আজকের দাপট হোক, তুমি যে আমার, আজকের সমাজ, বাধা, শুভা, মেজাজ গরম, বন্ধু যখন শত্রু, আর কি পরাণ বিয়ের যায় প্রস্তাব, চলিয়ারে, পরাণ বিয়ের যায় প্রস্তাব, হ্যাঁ, অনেক ভালোবাসা, আছে। লাল গোলাপ, লাল গোলাপ, অনেক সিনেমা করেছো। ইনফ্যাক্ট শাকিব খানের খুব সম্ভবত প্রথম টিভিসিটাও তোমার সাথে, দেশের বাইরে তোমরা করেছিলে। জি। তো সেই সময় তুমি শাকিব খানকে কেমন দেখেছো? কারণ শাকিব খানের অভিষেক হয়েছিল তোমার অভিষেকের 1 বছর পরে, মানে কাছাকাছি সময় তোমরা এসেছো। তো প্রথম দিকে তুমি তাকে কিভাবে দেখেছো? কারণ তিনি তো এখন মেগাস্টার। হ্যাঁ, শুরু থেকে কিরকম ছিল? শুরু থেকে ও চুপচাপ ছিল, ও খুবই চুপচাপ, কথা খুব কম বলতো, এবং খুব আস্তে আস্তে সফট স্পোকেন একটা ছেলে। খুব একটা কথা বলে না কারোর সাথে, সেটাও কথা বলে না ওরকমভাবে, কোনো ডিস্টার্ব কিছুই নেই। কাজ করে যাচ্ছি, কাজ শেষ, সব শেষ, মানে যতটুকু ওর সাথে আমি কাজ করেছি। তবে কাজ করতে করতে আস্তে আস্তে যখন ওর সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়, ও ছোটো ছোটো একটু একটু করে, কিন্তু ওর মধ্যে কিন্তু একটু হিউমার ব্যাপারটা আছে, কিন্তু ও এটা প্রকাশ করে না। ও কানের কাছে এসে এমন একটা কিছু বলবে, আমি হাসতে হাসতে মরে যাচ্ছি, ও কিন্তু হাসবে না। তো ওর মধ্যেও অনেক কিছু আছে, ও সেটা দেখায় না, কিন্তু চুপচাপ, মানে কোয়ার্টিস্টের সাথে ভালোভাবে ও আন্ডারস্ট্যান্ডিং হলে ও ভালোভাবে কাজ করে। তুমি কি তখন বুঝতে পেরেছিলে যে শাকিব খান আজকে এই অবস্থানে যাবে? এটা কি আমরা তো কেউ এত মানে প্রেডিক্ট করতে পারবো না, ফিউচার কেউ কখনো প্রেডিক্ট করতে তারপরে পারে হয় না যে দেখে মনে হয় যে এই ছেলেটা অনেক দূর যাবে? যেমন আমি যদি কথাটা এই কারণে বললাম যে মাহফুজ আহমেদ কপাল সিনেমায় শাকিব খানের সাথে অভিনয় করেছিলেন 2005-06 সালের দিকে, এবং তখন মাহফুজ ভাই আমাকে বলেছিলেন যে এই ছেলেটা একদিন দেখবা যে দেশ কাঁপাবে। তখন আমি বললাম এই ছেলেটা, হ্যাঁ, মানে আমি আসলে তখন শাকিব খানের খুব একটা সিনেমা দেখিনি আর কি, সো আমি বুঝিনি আর কি। কিন্তু মাহফুজ ভাই কিন্তু ঠিকই বুঝেছিলেন। সেই জায়গা থেকে আর কি, তুমি যেহেতু কাজ করেছো, তো সেই কারণে প্রশ্নটা করা। ওই সময় ও না নতুন, আমিও নতুন, আমরা সব মানে দুজনেই খুবই ইয়াং বয়সে কাজ করছি। আর কাজের ছলে আছে না, মানে খেলার মধ্যে কাজ করে কাজ করে বেরিয়ে যাওয়া, এরকম বিষয়টা ছিল। সুদূর প্রসারী চিন্তা ভাবনা যে ও কোথায় যাচ্ছে বা আমি কি করব, এগুলো নিয়ে আসলে আমরা কেউ ভাবিনি। আমরা তখন কাজ এনজয় করেছি, সেটে থাকা, সেটের মধ্যে থেকে হাসি খুশি ভাবে থেকে কাজ করেছি। এবং ওর সাথে যতগুলো ছবিতে কাজ করেছি, এটা আরেকজন আছে
মিশা সওদাগর ভাই সহ একটা টাইমে ওর সাথে আমার টানা কয়েকটা কাজ ছিল। তো তখন আমরা যখন কাজ করতাম আমাদের এক একজনের ইয়েতে আসতো যে আজকে শাকিব খান পুরো ইউনিটকে খাওয়াবে। আচ্ছা। একবার ও খাইয়েছে। তারপরে আমার কাছে আসতো, এবার পূর্ণিমা একবেলা ফুল ইউনিটকে খাওয়াবে। এরপর আমার সাইডে আমারটা খাওয়ানো হয়ে যেত। এরপর আরেকদিন মিশা ভাই ফুল ইউনিটকে খাওয়াবে। এই আমরা এই কজন থাকলে আরও কিছু আর্টিস্ট ছিলেন। তো তখন আমরা কিন্তু এভাবে করে কাজ করেছি, মজা করে ফান করে কাজ করেছি, কাজগুলো করে বেরিয়ে গেছি। মানে ফিউচারে কি হতে যাচ্ছে, কে কি হবে, এত কিছু নিয়ে ভাবার সময় ছিল না। আমার মনে হয় সেই সময়টা অনেক সোনালি একটি সময় ছিল, কারণ এখন সবাই হয়তো আমরা টেকনোলজিক্যালি অনেক এগিয়ে গেছি, অনেক কিছু অ্যাডভান্সড হয়েছে, কিন্তু হয় না যে অনেক ক্ষেত্রে, আমি বলছি না সব ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে প্রাণটাই মিসিং। সবাই খুব বিচ্ছিন্নভাবে কাজ করে, অনেকের সাথে হয়তো অনেকের দেখাই হয় না। আমি দেখি যে ববিতা আপার বাসায় তোমরা প্রায়ই গিয়ে আড্ডা দিয়েছো, কিংবা আলমগীর স্যার, রুনা লায়লা ম্যামের বাসায় তোমরা অনেক আড্ডা দিয়েছো। আগে যে বন্ডিংটা ছিল এখন হয়তো অনেকের সাথে বছরে একবার দেখাও হয় না। এটা কমে গেছে। এটা অনেক আর্টিস্ট আমাদের মাঝে নেই। করোনার সময় অনেকেই চলে গেছেন। তারপরেও অনেকে এক এক করে হারিয়ে গেছেন। তো সেভাবে করে আর ওই আড্ডাটা জমে ওঠে না। সবাইকে পাওয়া যায় না। অনেকে দেশের বাইরে সেটেলড হয়ে গেছে। তো তখন 4-5 জন গুটি কয়েকজনকে দাওয়াত দিয়ে হয়তো বা মানে মন খারাপও হয় হয়তো বা তাদের। তো এটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এই জন্য হয়তো বা গ্যাপটা থাকতে পারে। হুম হুম। কিন্তু হয়, এখনও গেট টুগেদার হয়। কিছুদিন আগেও হয়েছে। আলমগীর আঙ্কেলের বার্থডে ছিল, সেখানেও গেট টুগেদার হয়েছে। বাহ। তো দাওয়াত পাচ্ছি। এটা তো আমি বলেছি যে আমি আমি ওয়েট করি যে রুনা ম্যাম, আলমগীর আঙ্কেল কখন দাওয়াত দিবে, আমি ওয়েট করি যাওয়ার জন্য। বাহ। তুমি বলছিলে যে তুমি জীবনে একটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো, এবং পাশাপাশি আমি যেটা জানি যে তুমি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছো 3টি। তোমার এই বর্ণাঢ্যময় অভিনয় ক্যারিয়ারের সংখ্যাটি কি একটু কম নয়? হ্যাঁ, অবশ্যই কম। তোমার কি মনে হয় এর পেছনে কারণ কি? যদি তুমি ডিপ্লোমেসি না করে বলো, কারণ তোমার ভক্তরা, তোমার দর্শকরা বলে তুমি শাস্তিতে ওয়েল ডিজার্ভ ছিলে, তুমি শুভাতে পুরস্কার পেতে পারতে, তুমি রাক্ষসীতে পুরস্কার পেতে পারতে, তুমি মেঘের পরে মেঘে পুরস্কার পেতে পারতে, মনের মাঝে তুমি, হৃদয়ের কথা, তোমার অনেক ছবি রয়েছে, কিন্তু তোমার একটি ছবিতেই কেন? তোমার এটা কি মনে হয়? আমি জানি না, এটা আমার লাক। এটা হয়তো বা আমার আহ, কিছু আছে, আমার খামখেয়ালিপনা ছিল। আমি অতটা সিরিয়াসলি সিনেমা করতে চাইতাম না। আমার আমার নিজের অলসতার কারণে আমি কমফোর্ট জোন খুঁজে পেতাম না, ভালো লাগতো না। এটা আমার মধ্যে একটা এই জিনিসটা কাজ করতো। আমি আমার সম্পূর্ণ দোষ যদি বলে আমার দেব, আমার নিজের দোষে আমি অনেক ভালো ছবিগুলো ফিরিয়ে দিয়েছি, সাইন করেও ফিরিয়ে দিয়েছি। তো এটা আমার দোষ। আর যখন যেই মুহূর্তে আসলে জোশ এসেছে যে কাজ করব, কাজ করতে চাই, ওই মুহূর্তে কোনো কাজের অফার আসেনি। আমার সাথে এটা সব সময় ঘটেছে। আমি দেখা গেল যে 2-3 মাস গ্যাপ পড়লো, আমি খেয়ে দিয়ে মোটা হয়ে ফুলে ফেঁপে একদম মোটা হয়ে আছি। ওই সময় আমার পরপর 3-4টা ছবির অফার এসেছে, সাইন করলাম, এবং সিনেমাগুলিতে আমাকে দেখেই বুঝতে পারছো কেমন লাগার কথা। তারপর আমি যখন কাজ শুরু করি একটা না, এরপরে না আমি স্লিম আচ্ছা এখন স্লিম হওয়ার ট্রেন্ড চলছে। স্লিম যেই হলাম, যখন দরকার ছবিও করলাম, ছবি তো রিলিজ হলোই না, আর কেউ নিতেও আসলো না। মানে মনে হয় কি আমি মোটা হলেই হয়তো বা আমাকে সিনেমা নিবে। আমার লাকটা মোটাতে বেশি ফেভার করে, স্লিম হলে। তো মোটা হয়ে যাও কেন? ওই যে বেকার ছিলাম কাজে, তখন তো কাজ থাকতো না, মানে আমি খেতাম। আমি হ্যাঁ, আগে আমি কিন্তু বলেছি আমি ফুডি, হ্যাঁ। আমি খাই, খেতে পছন্দ করি। তো খেলেই স্বাভাবিকভাবে মোটা হয়ে যায়, তখনই ছবির অফার আসে। আমি শুনেছিলাম যে একসময় নাকি ফ্রাস্ট্রেটেড হয়ে তুমি আশুলিয়া গিয়ে শুধু ফুচকা খেতে। হুম, আসলেই। আসলে একটা রোড, যে রোডটা ছিল, দুই পাশ থেকে তখন মিনি পতেঙ্গা কিন্তু ছিল ওটা, দুই পাশ থেকে পানির ঢেউটা আসতো, আর ওখানে লাইন ধরে ফুচকা ছিল। তো কি করব, মাত্র গাড়ি কিনেছি, আমার প্রথম জীবনের মানে গাড়ি কিনেছি, তাও সেটাও আবার লাকি। আমি গাড়িটা কিনেছি আমি কুমার বিশ্বজিৎ দার কাছ থেকে, একদম। ওনার সেকেন্ড হ্যান্ড গাড়ি, স্টারলেট একটা গাড়ি কিনেছি। তো দাদার গাড়ি আমি
খুব আমার আমার খুব পছন্দের সিঙ্গার একজন। তার গাড়িতে তখন সিনেমায় যখন আসছে না, তো আমি তেলটা ভরবো কোথা থেকে? বাসায় ভাড়াওটাও আছে। তো সেই সব চিন্তাভাবনা থেকে যতটুকুই একটু মার কাছ থেকে পারমিশন নিয়ে গাড়িটা নিয়ে যেতাম। আমি ফুচকা লাভার। তো গিয়ে ওই ফুচকা খেয়ে, খেয়ে পানির দিকে তাকিয়ে থাকতাম। আসবে সিনেমা তোর, কোনো না কোনো এক সময় অপেক্ষা কর, ধৈর্য ধর, আসবে। বাহ! মান্না ভাষাতে এরপরে চেঞ্জেসটা আসছে অ্যাকচুয়ালি, আমি সেটা বলছি। কারণ রিয়াজের সাথে ফার্স্ট ছবি করার পর সেকেন্ড ছবি ছিল রুবেল ভাইয়ের সাথে। যোদ্ধা। না, শিয়ানা পাগল। আচ্ছা, এই যে হ্যাঁ, রানার শিয়ানা পাগল। তো মান্না ভাইয়ের সাথে যখন ছবির অফার এসেছে, তো আহ, আমার মা ওই যে ডিসিশন নিয়েছে, না না না, মান্নার সাথে মানাবে না, ও তো এখনও ছোট, মানাবে না। তো ওই যে বললাম যে এফডিসিতে একসাথে শুটিংয়ে আছি, তো আমি শুটিং করছি, ওখানে রুবেল ভাই আছে। তো উনি অন্য ছবির সেট থেকে হেঁটে হেঁটে এসে রুবেল ভাইয়ের কাছে দেখা করতে আসে, কি রে রুবেল দোস্ত, কি অবস্থা? তো দোস্ত দোস্ত মিলে কথা বলে। তা আমি পাশের চেয়ারে বসে আমি সুন্দর করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। নতুন না, পূর্ণিমা না? বলছি জি আমি পূর্ণিমা। ও দোস্ত, তুই কি আমার চেয়ে ছোট না বড় রে? রুবেল ভাইকে জিজ্ঞেস করছে। রুবেল বলছে কেন? না, ইদানিং অনেক নায়িকা বলে যে বয়স্কদের সাথে নাকি কাজ করবে না, বুড়া। তো তুই বুড়া না আমি বুড়া? আমি না বুঝতে পেরেছি ঘটনাটা। তা বলছে, আচ্ছা মান্না ভাই তো মাইন্ডে একদম নিয়ে নিয়েছে বিষয়টা। তারপরে আমাকে এটা ইয়ে করে দিয়েছিল আমাদের অনেক ফেমাস কোরিওগ্রাফার মাসুম বাবুল ভাই। আচ্ছা। তো উনি আমাকে অনেক স্নেহ করতেন এবং আমার ফার্স্ট ছবির সবগুলো গানের কোরিওগ্রাফার মাসুম বাবুল ভাই। উনি বেঁচে নেই, ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক। উনি আমাকে বলেছে, করতে চাও কাজ, মান্নাকে আমি ম্যানেজ করছি, এখন কি রাজি হবি? হয়েছিস তুই ঠিক আমার মাইন্ডসেট করছিস? তখন ওই যে ফুচকা খেতে খেতে, না আমাকে আমার একটু ক্যারিয়ারের মোড়টা ঘোরাতে হবে, আমাকে কাজ করতে হবে, সিনেমা মানে হাতে সিনেমা থাকতে হবে। তখন আমি বললাম হ্যাঁ আমি কাজ করব। আচ্ছা মান্নাকে আমি বুঝাচ্ছি। উনি মান্না ভাইকে বুঝিয়ে বলে এই যে সুলতান ছবিতে আমি কাজ করি, এফআই মানিকের ছবি সুলতান ছবিতে আমি আসি, বাহ! সুপার ডুপার হিট ছবি। হ্যাঁ তুমি কি শাবনূর আপার সাথে তোমার একটা সংযোগ খেয়াল করেছো? মানে তোমার সাথে রিয়াজ ভাইয়েরও খুব ভালো একটা জুটি, শাবনূর আপারও রিয়াজ ভাইয়ের সাথে জুটি। তুমি মান্না ভাইয়ের সাথে কাজ করলে, তারপর শাবনূর আপাও আবার মান্না ভাইয়ের সাথে কাজ করলো। শাবনূর ফেরদৌসও একটা সময় অনেক ছবি করেছে। পূর্ণিমা ফেরদৌস জুটিকে তো আমরা খুবই পছন্দ করি। এবং তোমরা দুজন একসাথে সিনেমা করলে, রিয়াজ ভাইয়ের সাথে নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, আবার মান্না ভাইয়ের সাথে তোমরা করলে স্বামী স্ত্রীর যুদ্ধ। তোমরা দুজনই একবার করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো। শাবনূর আপা একবারই পেয়েছে, তুমি একবারই পেয়েছো। হ্যাঁ, মানে আমার একবার পাওয়াটা ঠিক আছে, শাবনূর আপুর একবার পাওয়াটা কিন্তু ঠিক নাই। কারণ উনি ওনার যত ফ্যান ফলোয়ার, মানে ওনার ফেসবুক লাগবে না, ওনার বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যত ফ্যান ফলোয়ার আছে এবং এত বড় গুণী একজন অভিনেত্রীর একবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়াটা এটা আসলে ঠিক না। উনি ওনার উচিত ছিল 8 থেকে 9 বার বা 10 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া। আমি আরো কম বলেছি মনে হয়। আই ফিল সো, কারণ তার অসংখ্য ছবি আছে যেটা ন্যাশনাল ডিজার্ভ করে। সেটা হয়তো আমাদের ব্যর্থতা যে আমাদের ইতিহাসে লেখা থাকবে যে শাবনূর মাত্র একবার ন্যাশনাল। আমি এটা মানে তোমার কাছ থেকে এখন শুনে আমি নিজেই আসলে চিন্তা করছি যে উনিও একবার আমিও একবার, এটা কি করে সম্ভব? আচ্ছা, তোমার যে অস্ট্রেলিয়া দেখা হলো তার সাথে কি কি কথা হচ্ছে বলো না, আমরা একটু তার কথা শুনতে চাই, কারণ আমরা শাবনূরকে মিস করি। মানে আমি কি ওনার প্রতিনিধি হয়ে এখানে এসে আজকে পডকাস্টটা করছি? যেগুলো বলার আমি মতো বুঝতে পারছি না। মানে ওনার কমতিটা কি তুমি আমাকে দিয়ে পূরণ করতে চাচ্ছো? না না, একটু যদি শাবনূরের ছোঁয়া পাই, কারণ দুজন তো সমসাময়িক আর কি। শাবনূর আপু বাংলাদেশে আসলে তুমি তাকে নিয়ে পডকাস্ট করো, তারপর তার কাছ থেকে শুনো। তুমি একটু বলো তুমি না, আমাকে তোমাকে আমার কাছ যেহেতু থেকে পেয়েছি। শাবনূর আপুর কাহিনী সবকিছু কেন শুনতে চাচ্ছো? আচ্ছা তুমি বলবে না, আমাকে আমার কিছু নেই আমার সাথে তোমাকে নিয়ে তো বলেছি, আরো বলবো, বলো না একটু। আচ্ছা ঠিক আছে, যেহেতু ওটা আমার একটা বিশাল বড় একটা লাইভ আমি করেছি, মানে বিশাল বড় লাইভ বলতে আমি লাইভে যাই না নর্মালি, ফেসবুক পেজ থেকে। অস্ট্রেলিয়ায় গেছি, যাওয়ার পর আপুই খুঁজছিল আমাকে। উনি আমাকে ইনস্টাগ্রামে নক করেছে, তারপর উনি আমার মানে অরিজিনাল আইডিটা মেবি জানতো না, অন্যান্য আইডিতে উনি নক করেছে, পূর্ণিমা তুমি কি এসছো বা কিছু দেখা করতে চাই, আমি শাবনূর এরকম করে। তারপর আমাদের না একটা মিউচুয়াল ফ্রেন্ড ওখানে ছিলেন,
তো উনি বলছে যে এই তোমাকে তো খুঁজতেছে শাবনূর। আমিও তো ওনাকে খুঁজে পাচ্ছি না, নাম্বার নাই। তো বলে আমার কাছে নাম্বার আছে, আমি কনফারেন্স করাই দিই। তো উনি কনফারেন্স করিয়ে দিল, বলল তুমি কই আছো পূর্ণি, তুমি কোথায় আছো, দেখা করব, আমি তার আসবো। মতো করে বলো না। না যেটাই হোক, তো আমি বলছি, আপু আমি এখানে আছি, আপনি চাইলে আমিও আসতে পারি। না আমি, তোমার আসতে হবে না, আমি আসবো। তো তুই থাক, তোর আসতে হবে না, তোর আসতে হবে না, আমি আসবো। তুই কি খাবি বল, কি খাবি বল। আমি বলছি, আমি কিছুই খাবো না, আপনি কি খাবেন বলেন, আপনি আসেন। আমি কিছু খাবো না, আমি আসছি, আমি কিন্তু এই তারিখে এই সময় আসবো। তো উনি আমরা যেখানে ছিলাম ওই বাসায় উনি আসেন। আসার পরে তো ওই যে মনে হচ্ছে অনেকদিন বিচ্ছেড়ে যাওয়া বান্ধবী, দুই বান্ধবী ওরকম বান্ধবীর মতন জড়িয়ে ধরে টরে কোলাগুলি করে, তারপর অনেক কথা, অনেক আড্ডা। ওই ফাঁকে মনে হলো আমি একটু লাইভে যাই। আমাদেরকে নিয়ে যে ছিল যে মিথ একটা ছিল, হ্যাঁ। দাও কুমড়োর সম্পর্ক নাকি, আমি বললাম এটা একটু মানুষদেরকে ভাঙে। ভাঙাই। তখন আমাদের তো কথোপকথন থাকে, সেই লাইফটা অনেকেই দেখেছে। আর যারা যারা আছে, কিছু দুষ্টু সাংবাদিকরা আছে, ওরা হাসছে, তোমাদের দাও কুমড়ো সম্পর্ক ছিল না। আমি বলছি, দেখো সিনেমায় কাজ করতে গিয়ে ওই সময় একটা বিষয় ছিল, আর এখন আপু নিজেই এত আন্তরিক হয়ে মানে আমি না, যেই শিল্পী যাক, রাইট। আপু খুঁজে বের করে কিন্তু সবার সাথে দেখা করে। বাহ। এবং লাস্ট উনি বাংলাদেশে আসার পরে উনি ওনার বাসায় দাওয়াত দিয়েছিল, আমি গিয়েছিলাম। যে উনি এই পূর্ণি চলে আসিস বাসায়, উনি মানুষকে খাওয়াতে আড্ডা দিতে খুব পছন্দ করে। আচ্ছা, এবার তুমি বলো যে রিয়াজ পূর্ণিমা জুটি ভেঙে গেল কেন? এর পেছনে কি মান্না ভাইয়ের সাথে তুমি ছবি করছিলে, সেটি কোনো কারণ আছে? না না, আমি তো আগে মান্না পূর্ণিমা জুটি হিট হয়েছে, পরে এসে রিয়াজ পূর্ণিমা জুটি হয়েছে। মানে আমার লাইফের একটু ব্রেকডাউন করতে গেলে ফার্স্ট জুটি হিসাবে যেহেতু আমি আর রিয়াজ আসি স্ক্রিনে, তো ওটা তো ক্লিক করেনি, তো করলো হচ্ছে শাবনূর রিয়াজ। তো শাবনূর রিয়াজের পরে আমি তখন সাকিবের সাথে কাজ করছি, আমিন খানের সাথে কাজ করছি, বাপ্পা ভাইয়ের সাথে কাজ করছি, শাকিল খানের সাথে কাজ করছি। তো এইভাবে করে অনেক জুটির সাথে মিশ্রভাবে কাজ করছি, তো কোনো জুটি আসলে আমাদের তখন ক্লিক করছিল না আমার সাথে। তো শাবনূর আপু হঠাৎ তখন মান্না ভাইয়ের সাথে যখন আমি ক্লিক করলাম, হুট করে উনি ডিসিশন চেঞ্জ করে মান্না ভাইয়ের সাথে ছবি করা শুরু করলো। তখনও কিছু ছবি থেকে আমি আমার করার কথা ছিল, ওই যে এখন মনে পড়েছে, তখন কিছু ছবি আমার করার কথা যেমন? ছিল মান্না ভাইয়ের সাথে, দু একটা ছবি, নামগুলো মনে পড়ছে না। দুই বধূ একসঙ্গে তোমার করার কথা না না, ছিল? ওটা শাবনূর আপু, মৌসুমীর আপু, ওটা উনি ছিলেন। আম, তবে হ্যাঁ, মান্না ভাইয়ের সাথে যেই মানে আমরা সোলো হিরো হিরোইন হিসেবে যেভাবে আমরা ছবি হিট দিয়েছি, উনি আমাকে স্বামী স্ত্রী যুদ্ধে ছোট একটা স্যাক্রিফাইসিং রোল আমাকে দিয়েছিল। আমি খুব আপসেট ছিলাম ওনার উপর। তারপর আমি বলেছি, আপনি এটা কেন করলেন আমার সাথে? আমি আপনার সাথে মেইন নায়িকা হয়ে এতগুলো ছবি জুটি হয়ে কাজ করেছি, হিট ছবি হিট দিয়েছি, আপনি আমাকে এটা শাবনূরকে পেয়ে ভুলে গেলেন। এটা খুব আমার কাছে গায়ে লেগেছিল, শাবনূরকে পেয়ে ভুলে গেলেন। না না বাবা বাবা নইমকে বাবা না না বাবা রাগ করে না, শোনা রাগ করে না, আমি তোমাকে নিয়ে কথা দিলাম। মানে ওনার প্রোডাকশনে কিন্তু সবসময় উনি নায়ক, দুই নায়িকা থাকে, হুম হুম হুম। এটা ওনার ট্রেন্ড ছিল। অনেকগুলাতে আমি দেখেছি। তোমাকে নিয়ে আমি যদি কখনো বানাই, তোমাকে মেইন হিরোইন রাখবো, এবং আমার প্রোডাকশনের এই ধারা এটা চেঞ্জ করে দুই নায়ক রাখবো। তো মান্না ভাই কথা রেখেছিলেন। মান্না ভাই তখন বললো যে আমি আমার গীতাঞ্জলি চলচ্চিত্রের যেই ট্রেন্ড, নায়ক একা থাকে নায়িকা দুইটা থাকে, এটা এই ট্রেন্ডটা বদলে নায়িকা একজন নায়ক দুজন করছি। সো সেটা ছিল মনের সাথে যুদ্ধ। আচ্ছা, জেমস ভাইয়ের গান ছিল যে যেখানে। আসবার কালে আসলাম একা, যাইবার কালে, সেই গান এবং আরও অনেকগুলো গান হিট হয়েছিল তখন। এই উনি কথা রেখেছেন, মানে আমাকে একা নায়িকা নিয়ে দুই নায়কের সাথে মনের সাথে যুদ্ধ ছবিটা করেছি। বাহ। আচ্ছা, তুমি যখন অভিনয় এসেছিলে 1998 সালে, যখন তোমার প্রথম ছবি মুক্তি পেয়েছিল, আমরা তো শাবনূর আপার কথা শুনলাম, কিন্তু বাকি নায়িকারা তোমাকে কিভাবে গ্রহণ করেছিল? শাবনূর আপু ছাড়া মৌসুমী আপুর সাথে আমি কাজ করেছি একই সিনেমাতে, ময়ূরের সাথে আমি কাজ করেছি, মুনমুন ছাড়া পপির সাথে কাজ করেছি সহশিল্পী হিসেবে। বাকি আরও কয়েকজন নাম মনে আসছে না ঠিক, হুম হুম। এরকম ছিল। কিন্তু ওই সময়টা একটু আমাকে ধৈর্য ধরে স্যাক্রিফাইস করতে হয়েছিল, বিকজ ওদের ক্যারেক্টারটা একটু বড় ছিল, মানে ভরপুর আর্টিস্ট, সেখানে দেখা গেল পপির রোলটা একটু বেশি, আমারটা একটু কম।
মৌসুমী আপুর ক্যারেক্টারটা একটু বড়, আমারটা একটু ছোট, এরকম কাজও আমি করেছি। ওই সময় ময়ূরের কিছু দেখা গেলো ওর 3টা গান আমরা কিন্তু ইয়ে করতাম, মানে কাউন্ট করতাম সিনেমাতে গান গান কার কয়টা কি আছে। দেখা গেলো ওই সিনেমাতে আমার একটা গান, ময়ূরীর হয়তো বা 2টা গান বা কিছু। তো এরকম আরও অনেক শিল্পী আছে। তখন কি তুমি আপসেট হয়ে যেত? আপসেট হতাম কি, তখন আমার কাজ দরকার, মানে আমার সিনেমা রানিং আছে, আমরা কাজ করছি। আমি আর শাকিব খানই সেকেন্ড পেয়ারও ছিলাম এমন ছবিতে, ফার্স্ট পেয়ার অন্য কোনো আর্টিস্টরা ছিল। তো আমাদের শুধু 2টো গান, আর লাস্টে একটু এন ক্লাইম্যাক্সে মারামারি, বাকিটা ওই ফার্স্ট যে জুটি ওদের উপর সব কিছু। এরকম কাজও আমি আর শাকিব খান করেছি। বাহ। তো আসলেই মানে, তবে হ্যাঁ, এখন শাকিব খানের জন্য সত্যি মানে ভালো লাগে, আমি ট্রুলি অ্যাপ্রিসিয়েট করি ও যে চেঞ্জেসটা এনেছে। আমি যেমন আমার একটা জায়গা ধরে রেখেছি আমার সাইড থেকে, ও কিন্তু অনেক উপরে উঠতে উঠতে নিজেকে গ্রুম আপ করতে করতে খুব সুন্দর একটা জায়গায় এসেছে। অবশ্যই। তো গ্রুম আপ হওয়া দুজন মানুষকে তো আমরা একসাথে সিনেমা দেখতে চাই, তুমি কি বলো? আমিও দেখতে চাই, তুমি কি বলো? অবশ্যই, এবং নির্মাতারা কি বলেন সেটা আমরা শুনবো, আর তারা কমেন্ট বক্সে লিখবেন, আমরা নিশ্চয়ই দেখবো যে কারা কারা তোমাদেরকে কাস্ট করেন আর কি। আমি একটু পেছন ফিরে যাই, তোমার পড়াশোনার খবর একটু জানি। তুমি পড়াশোনা করতে, আমি শুনেছি তুমি স্কুলের পাশাপাশি মাদ্রাসাতেও পড়তে যেত, এবং সেখানে তুমি ইমামতি করতে। বলো না গল্পগুলো। একটা টাইমে তো মানে স্কুল শেষ করে এসে বিকাল 3টার সময় হচ্ছে ওখানে হুজুরের কাছে পড়তে যাওয়া, তো ওটা মাদ্রাসা ছিল। তো হুজুরের কাছে আমাদের কোয়ার্টারের আমরা কয়েকজন মিলে পড়তে যেতাম। তো ওই যে বলেছি মা, আমি এর আগেও বলেছি, মা বলতেন যে আরবি শেখাটা জরুরি মুসলিম হিসেবে, ইসলাম ধর্ম গ্রহণ করা আমাদের যেহেতু এটা পড়া দরকার, জি। সেভাবে সেই প্র্যাকটিসটা উনি রেখেছেন। তো শিখেছি, যেতাম। তারপর আমাকে ফার্স্ট হচ্ছে হুজুর প্র্যাকটিসই করিয়েছেন আগে নামাজ শিক্ষাটা। তো নামাজে জোরে উচ্চারণ করে একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কয় রাকাত থেকে কত রাকাত শেষ করতে হবে, পড়তে হবে, তো ওটার স্পষ্ট ভাষী আমি ছিলাম। এবং আমার ওই উচ্চ স্বরে শোনাটা হয়তো বা তার হুজুরের পছন্দ হয়েছিল। তো তখন আমাকে ডেকে নিয়ে বলেছিল, তুমি আগে দাঁড়াও, তুমি ইমামতি করো, তোমার পেছনে পেছনে বাকিরা শিখবে। তো ওটা বাহ, কোয়ার্টারে আমি করেছিলাম। বাহ। তো স্কুলে থাকতে তুমি অনেক দুষ্টুমি নিশ্চয় করতে, যেটা তুমি বলছিলে যে তুমি অনেক দুষ্ট ছিলে, কখনো নকল করেছিলে? কাহার? হয় না যে পরীক্ষা হলে নকল করা? হ্যাঁ, করেছি তো। ধরা খেয়েছিলে? হ্যাঁ, ধরাও খেয়েছিলে? নকল করেছি। ধর্ম সাবজেক্টে আসলে একটু কঠিনই ছিল। ও মানে তুমি একদিকে ইমামতি করো আর একদিকে ধর্ম। হ্যাঁ, মানে আরবি লিখতে ভাই, পড়তে উচ্চারণ করে পড়তে মুখস্থ করে বলতে এক জিনিস, আর হচ্ছে লেখাটা তো আরেক জিনিস। তো ওই একটা 6 লাইনের একটা মনে হয় সূরা ছিল, ওখানে 2 লাইন মোটামুটি শিখেছিলাম, বাকি 4 লাইনটা শিখতে পারিনি। তো ওটা কী করেছি, তো যে আমাদের কমন জ্যামিতি বক্সের পিছনে পেন্সিল দিয়ে লিখে নিয়ে গিয়েছিলাম। তো ওটা এরকম করে রেখে দেখে দেখে লিখছিলাম। স্যার সুন্দর করে সে বক্সটা উঠিয়ে নিয়ে চলে গেলেন, আমার খাতাটা নিয়ে গেলেন, আমি এরকম করে চুপচাপ বসে থাকলাম। তো ওটা আমার কাছে খুব ইনসাল্টিং, চোখে পানি চলে আসছে যে আসলে ধরা খেলাম। তখন মনে এমন জিদ আনলাম যে যেহেতু এটা মিড টার্ম ছিল, ফাইনালটা ছিল না, ফাইনাল পরীক্ষায় আমি দেখিয়ে দিব স্যারকে। তো ওটাতেই মনে হয় আমি 100 মার্কস ছিল, তো 100-এর মধ্যে মনে হয় 98 পেয়েছি। ওয়াও, 98টা তোমার জন্য লাকি মনে না, হচ্ছে। হ্যাঁ, মেবি। আসলে পূর্ণিমা যখন জেদ করে তখন সেটা আসলে অ্যাচিভ করে ছাড়া। ট্রু। আমি চাই যে এখন জেদ করুক, যে করে হোক 2026 একটা ধামাকা সিনেমাতে আমাদেরকে উপহার দেবে। কি জেদ বলো? করে? আমি জেদ করে? একটু পরিচালকদেরকেও জেদ করতে বলো। প্রোডিউসার, পরিচালক, তোমরাও একটু জেদ করো। আচ্ছা, তোমার কখনো মনে হয় না যে তুমি প্রডিউস করবে? কারণ অনেক নায়িকা তো প্রডিউসার হয়েছে অতীতে কিংবা বর্তমানে আমরা দেখি। তুমি বলো না যে তোমার টাকা পয়সা নেই? আমার লাইনটা আগেই বলে দিলে। টাকা পয়সা নেই। এটা তো কেউ বিশ্বাস করবে না। আমি ইউটিউবে দেখে যে
পূর্ণিমা কত টাকার মালিক ভিডিও সহ দেখুন। তোমরা এই ইউটিউবে এইসব বিশ্বাস করো? তুমি বিশ্বাস করো? তুমি বলো, মানে আচ্ছা টাকা পয়সা তুমি তো একটা ইনভেস্টর নিতেই পারো। আমার কথা হচ্ছে কি তুমি প্রডিউস করো, কি ডিরেকশন দাও, তোমাকে তো আমরা নিউ ফর্মেও দেখতে চাই। আমি আজকেই মাছরাঙাকে বলে যাচ্ছি, প্লিজ প্রডিউস, আপনারা এটা বিগ ইনভেস্টমেন্ট আমার পেছনে করেন, শুধু মানে বিচারক হিসেবে না ডেকে নায়িকা হিসেবে। আপনারা, তোমরা কিন্তু ছবি করছো, কোথায় আমি কোথায়? আচ্ছা যাই হোক, এখন এবার কেন এখন উত্তর দিচ্ছ না এই কেন? দাঁড়াও, তোমার ঘরে যাই এবারে। আমার ঘরে না, আমি আগে তোমার ঘরটা আগে ধরি। তোমাদের ঘর থেকে তো ছবি হচ্ছে। হবে ইনশাল্লাহ তোমার কোথায় আমি সাথে। কোথায়? হবে তখন ইনশাল্লাহ। তোমাদের চিন্তা ভাবনা আমি সেটা নাই। তো আসলে ডিরেক্টরের চয়েস অনুসারে সেটা হবে আর কি। ওকে। তোমার ঘর থেকে কি কোনো প্রডিউস হতে পারে না? কারণ তোমার ঘরেও একজন বিনোদন জগতের সাথে সম্পৃক্ত প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে একজন মানুষ আছেন, আশফাকুর রহমান রবিন। হ্যাঁ হ্যাঁ। এবং তোমরা বিয়ে করেছিল 2022 সালের 27 মে। সামনে এমন অ্যানিভার্সারি। ভাবে বলছো মানে তুমি কাজী ছিলে। না কাজে ছিলাম না, শুনেছি আর কি, একটু পরেই শুনেছি আর কি। Okay. হ্যাঁ, তো তিনিও তো কাজ করতে পারেন, তিনিও তো প্রডিউস করতে পারেন। তিনি প্রডিউস করছেন, তো কাজ করছেন, নাটকের করছেন, আচ্ছা, আমি সিনেমাতে একটা- আশাবাদী তাহলে তিনি সিনেমাতেও করবেন আর কি। ইনশাল্লাহ। কিছুদিন আগে তোমাদের সাথে যখন দেখা হলো, সেদিন বলা হয়নি, আজকে একটু সবার সামনে বলি আর কি। আমার না এত অদ্ভুত ভালো লেগেছে তোমাদের একসঙ্গে দেখে, এবং তোমাদের কেমিস্ট্রি, দুজনের চোখের দিকে তাকিয়ে নীরবভাবে কথা বলা কিংবা রেসপেক্ট, সেটি আমাকে অনেক মুগ্ধ করেছে। এবং গত বছর তোমরা যখন অ্যানিভার্সারিতে তুমি পোস্ট দিয়েছিলে, স্ট্যাটাস দিয়েছিলে যে 3 বছর পার করলাম এবং অনেক ধৈর্য, অনেক সব কিছু মিলে আমরা পার করেছি, এবং তুমি আমার সাথে ছিলে বলে এই সময়টা এত সুন্দর ছিল। তখন তিনিও পাল্টা উত্তরে সেরকম আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছেন। তো কিছু বিষয় থাকে যেটা আসলে বাইরে থেকে বলার কিছু নেই, কিন্তু আসলে অনুভূতির বিষয়। তুমি আসলে কতটা লাকি তাকে পেয়ে? আমি তো বলেই দিয়েছি আমি লাকি বেশ। আম, আমার আগে পিছে মানে আত্মীয় স্বজন বলতে খুব একটা বেশি নেই, বা আমার যে একজন গাইড করার জন্য কেউ থাকে, যেহেতু বাবা নেই, ভাই নেই, সব আমরা মেয়ে মানুষ, তো পরিবারে একজন ছেলে মানুষ দরকার হয় গাইড করার জন্য। আম, এই সমাজে এই জগতে চলতে গেলে সেটা আমি রবিনের মাঝে পেয়েছি, এবং ও আমাকে গাইড করছে অ্যাজ এ গার্ডিয়ান। সে আমার সাথে আছে, ছায়ার মতন লেগে আছে। অ্যাজ এ হাজব্যান্ড সে খুবই ভালো একজন হাজব্যান্ড। সো সেদিক থেকে আমি নিজেকে লাকি মনে করি। সে একটা মজার তথ্য দিয়েছে আমাকে। আবার কি তথ্য দিল? এক একটা তথ্য বলে আমার এক একটা বুকে কাঁপুনি উঠে। একটু কফি খেয়ে নাও। তথ্যটা হচ্ছে গিয়ে তুমি নাকি স্কোয়ার গ্রুপের একদম লয়াল কনজিউমার। ঘটনা সত্য। কিছুটা মানে তুমি হলেও- নাকি তাকে ফোর্স করা যায় যে 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 যেটা মেরিলের এটা ইউজ কিছুটা করো, সত্য, রাধুনের এটা হ্যাঁ। ইউজ করো, রুচির এটা হ্যাঁ। খাও। আমার লাভ হয় না কোনো কিছুই, কিন্তু সত্যি আমি হ্যাঁ একটা লয়াল কনজিউমার যদি বলো, তাদের রাঁধুনি কিছু প্রোডাক্ট ইউজ তো করাই হয়। মাঝখানে খুব শ্যাম্পু ইউজ করতাম মেরিলের, এবং আমি চেয়ে নিতাম, হ্যাঁ, এটা তোমরা নিজেরাই জানো। এটাই, হ্যাঁ আমি ইউজ করি বাহ কিছু কিছু প্রোডাক্ট। বাহ। তো তোমরা কিছুদিন আগে ওমরা গিয়েছিলে, এবং ভাইয়া বলছিল যে তুমি নাকি ওখানেই ওমরা করা শেষে আবার বলছিলে যে নেক্সট ওমরার জন্য প্ল্যান করবার জন্য। তো তুমি নিশ্চয়ই স্পিরিচুয়ালি এবং থাকে না কিছু ডিভাইন বিষয়গুলো তোমাকে নিশ্চয়ই আরও ইদানিং বেশি আকৃষ্ট করছে, তাই না? করছে, আস্তে ধীরে করছে, একটু বেশিই করছে। মানে আমি তখনও আসিনি, মানে ব্যাক আসিনি, তখনই মনে হচ্ছিল ওখানে থেকেই আমি এই রোজাটা ধরার জন্য, রোজার ঈদটা, রোজার মাসে গিয়ে 10 দিন যাতে আমি থাকতে পারি, ওখান থেকে আমি বুকিং দিচ্ছি যে আচ্ছা রুমগুলো কি পাবো কিনা। আমাদের রুম পেতে খুব সমস্যা হয়েছিল। আমি এখন থেকে রুম বুকিং দিই। আমাদের তো শেষ মাত্র, এখন মদিনা ছেড়ে এখনও বাংলাদেশে যাই নাই, তুমি এখনই মানে আবার কি করে 2 মাস পরেই তো রোজা বা 1 মাস পরে তো রোজা। আচ্ছা আমি কেন জানি আমার মন ভরেনি, মানে ওখানে গেলে না মন ভরে না, আবার যেতে ইচ্ছে করে, বারবার যেতে ইচ্ছে করে। বাহ। তো আর সে উমাইজার কথাও একটু শুনি। এই 2 দিন পর তার জন্মদিন, তিনি নাকি তোমার রান্না রেটিং করেন।
হ্যাঁ, আরশিয়া উমাইসা রান্নার রেটিং করেন। তিনি সেরা রাঁধুনিতে গিয়েও রান্নার রেটিং করেছে। ও আউটডোরে যখন আমরা থাকতাম, ওর ছুটি থাকলেও থাকতে আসতো এবং ও সবচেয়ে বেশি বলতো যখন ফিউশন রান্নাগুলো হবে ওই সময় মা আমাকে কিন্তু তুমি নিও তোমার ওই এপিসোডগুলোতে। তো ও তো ব্যাকস্টেজে থাকতো, তো আমরা ফুড টেস্ট করেই আমরা পাঠিয়ে দিতাম। তো ব্যাকস্টেজে ও ফুড ট্রাই করছে এবং ও মার্ক করছে কার কোন খাবারটা ভালো লেগেছে বা খারাপ ছিল। বাহ, তো ও আমারটাও সেভাবেই জাজ করে। আর এবারের সারপ্রাইজ হচ্ছে, এবার যেহেতু জন্মদিন ওর 13 এপ্রিল, এই প্রথম ওকে আমি ক্যামেরার সামনে এনেছি, ওর সাথে একটা ছোট্ট কন্টেন্ট করেছি, ওয়াও, ওবিসি করেছি। বাহ। আমরা দেখার অপেক্ষায় থাকলাম এবং তাকে আমি যখন শেষবার দেখেছি আমি না তোমার একটা ছায়া পেয়েছি এবং আমার কেন যেন মনে হচ্ছে ও একদিন বড় হয়ে নায়িকা হয়েও যেতে পারে। ভবিষ্যৎ আমরা কেউ জানি না, বাহ। বলা যায় না। আচ্ছা, তুমি ভবিষ্যৎ নিয়ে কি ভাবো? মানে কখনো মৃত্যু ভাবনা তোমার ভেতরে আসে? প্রতিদিন, প্রতিদিন, এখনো তোমার শো শেষ করে আমি যে ঠিক মতন বাসায় যেতে পারবো কি না এটা আমি জানি না। এই জন্য সারাক্ষণ ইস্তেগফার করতে থাকি যে মৃত্যু হলেও যেন আল্লাহর নামটা সবসময় মুখে থাকে, এটা আমি মেনটেন করি। কারণ জন্ম মৃত্যু বিয়ে বলে না যে সব কিছু আল্লাহর হাতে, মৃত্যুটা স্পেসিফিকভাবে মৃত্যুটা মানে কখন যে হয়ে যায় বলা যায় না। পূর্ণিমা, তুমি কি সবসময় তোমাকে সবার কাছে বুঝতে দাও? মানে কখনো কি, আমার যেটা মনে হয় যে তুমি একটা দেয়াল তৈরি করে রাখো, অনেকে তোমাকে, তুমি অনেক হাসতে থাকো, অনেক চুলবুলি থাকো, কিন্তু তোমার ভিতরে অনেক সময় অনেক ঝড় বয়ে যায়, সেগুলো তুমি সামলাও কিভাবে একা একা? একা একা চুপ হয়ে যাই, আমি চুপ হয়ে যাই, ব্ল্যাক আউট হয়ে যাই অনেক সময়। ঝড় বইতে থাকে কিন্তু ওই যে আমি নিজের সাথে নিজে অনেক কথা বলি, মনে হচ্ছে যে আমি হয়তো বা সামনের মানুষটাকেই বলছি, কিন্তু না, আমি চুপ হয়ে যাই, একদম অফ থাকি। তখন ডিপ্রেশন চলতে থাকে। ডিপ্রেশন হলে একটা থাকে না যে দেখো যে চারিদিকে অন্ধকার, ডিপ্রেশন চলছে, টানা 2-3 দিন বৃষ্টি হয়, তো ওরকম ঝড় বয়ে যায় টানা 2-3 দিন পরে পরে নিজেকে নিজেই সামলে উঠে সেখান থেকে নিজেকে পার করে নিয়ে আসার চেষ্টা করি। এবারের ঈদের দিন আমি সে একটু ঝড় বৃষ্টির আভাস পেয়েছিলাম, সেই প্রসঙ্গে আমি যাব না। শুধু আমি ফিল করেছি সেদিন কিংবা বিভিন্ন সময়, মানে হয় না যে বাইরে থেকে তোমাকে দেখে যেটা মনে হয় তোমার ভিতরে আসলে সারাক্ষণ কিছু না কিছু চলে, যেই ওয়ার্ল্ডে আসলে কারো প্রবেশ নেই। এবং তোমাকে অনেকে যেটা বলে না যে ভাব, এরকম অনেকে ভাবে, কিন্তু তোমাকে আমি দেখেছি যে যখন কারো সাহায্যের দরকার, সেটা পরিচিত হোক কিংবা অপরিচিত হোক, তুমি সবসময় ঝাঁপিয়ে পড়ো। আমি একটা ইনসিডেন্টের কথা বলতে চাই। একসময় অনেকে বলতো যে নায়ক অপূর্ব, জিওল ফারুক অপূর্বর সাথে তোমার অনেক বিরোধ রয়েছে কিংবা তোমাদের কোনো ঝামেলা হয়েছিল, এরকম কিছু একটা শোনা গিয়েছিল। তো 21 সালে অপূর্ব যখন খুব গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলো, অপূর্বর জন্য প্লাজমার জন্য, ব্লাড ডোনেটের জন্য খোঁজা হচ্ছিল আর কি, চারপাশে সবাই খুঁজছিল, পাচ্ছিল না, ম্যাচ হচ্ছিল না। তখন আমিও খুঁজছিলাম। তখন আমি হঠাৎ করে জানতে পারলাম যে তোমার রক্তের গ্রুপ এবং অপূর্বর রক্তের গ্রুপ একই। এবং তখন আমি তোমাকে নক করায় তুমি 1 সেকেন্ডও সময় নাওনি। তুমি বলেছিলে হ্যাঁ কোথায় আসতে হবে, কখন আসতে হবে। পরে তুমি নিজে এসে আমাকে পিক করে হসপিটালে গিয়েছিলে। আমার না সেদিন তোমাকে বলা হয়নি, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আমি এমনই, মানুষের আহ, সুখের সময় থাকতে পারি বা না পারি, দুঃখের সময় বা বিপদে যেন আমি থাকতে পারি, আমি সেখানে দৌড়ে যাব, এটাই আমি সাথে করে নিয়ে যাব। এবং সেদিন ফাইনালি তুমি ডোনেট করতে পারোনি, তখন ডক্টররা জানিয়েছিলেন যে যারা মাদার তারা আসলে সেটা করতে পারবেন না। তখন অপূর্ব আপসেট হয়েছিল, কিন্তু অপূর্ব তোমার প্রতি এত গ্রেটফুল হয়েছিল এবং পরবর্তীতে আমাকে বলেছিল আসলে পূর্ণিমা একজনে। থ্যাঙ্কস বলেছে। আমি জানি না কি একটা একটা ভুল বোঝাবুঝি ছিল হয়তো বা আমাকে নিয়ে ওনার, আমি বিষয়টা একদম মানে শিওর না, কিন্তু আমার তখন মানে আমি তখন মাত্র ডেঙ্গু থেকে উঠেছি, তখনই ওই ব্লাডটাই মানে প্লাজমাটাই দরকার ছিল। তো তুমি আমাকে এইভাবে বুঝিয়েছিলে, কেন ফোন করেছো কি আমি শুনলাম, আচ্ছা। রাইট।
তার মধ্যে আমি যখন শুনেছি যে আচ্ছা অপূর্ব আমাকে পছন্দ করছে না, দেখতে পারে না বা কিছু আছে, এরকম শুনেছি, আমার কানেও এসেছে। হ্যাঁ, আমি জানি। তো আমার কাছে মনে হয়েছে আচ্ছা যে মানুষটা আমাকে পছন্দ করে না, দেখতে পারে না বা এরকম অনেকে কথা ছড়ানোর জন্য বলে, তার হেল্প করতে আমি কেন যাব? এটা মাথায় আসে নাই। যখন শুনেছি যে উনি খুব গুরুতর অসুস্থ আছেন এবং আমার এই সময়কার ব্লাডটাই বা প্লাজমাটা নিলে হয়তো বা উনি উপকৃত হবেন, আমি আমি প্রথম কথাতেই বলেছি কোথায় আসতে হবে বলো, আমি এসে আমার মেয়ে তখন আরও ছোট, তো ওকে ঘরে কাজের বুয়ার কাছে রেখে দেন আমি রওনা দিয়েছি। বাহ, তো ওই মানুষের কথা মানে শোনা কথা নিয়ে যে আমার উপর রাগ, আমাকে সে পছন্দ করে না, দেখতে পারে না, ওগুলো নিয়ে বসে থাকি না কখনোই। তুমি কি কখনো অর্থ কষ্টে ভুগেছো? হুম, ভুগেছে। সেটা কি নায়িকা হবার পরও? হ্যাঁ, কিভাবে সামলে নিয়েছো? ধৈর্য ধরেছি, অপেক্ষা করেছি। আর হয় না যে আমাদের ফিজিক্যাল কেয়ারের পাশাপাশি মেন্টাল হেলথেরও যত্ন নিতে হয়। তুমি নিজেকে কাউন্সেলিং করো কিভাবে? যেহেতু আমি বললাম না একটু স্পিরিচুয়াল দিক থেকে যদি বলি, আমাদের ইসলামেই আছে যে ধৈর্য ধরো, সাবার করো। তো ধৈর্য ধরে আসলে আম, দেখতে চেয়েছি যে আমি এই সিচুয়েশনটা ওভারকাম করে যাব এবং ইনশাল্লাহ ভবিষ্যতে এটা আমার পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে এটা আমার পরীক্ষা, ইনশাল্লাহ ভালো কিছু আমার জন্য অপেক্ষা করছে এবং তাই অবশ্যই। হয়েছে। অবশ্যই। তো আমরা একদম শেষের দিকে চলে এসেছি, অনেক ভারী Finally! ভারী কথা হলো না ফাইনালি, কিন্তু আমার কেন যেন কিছু অপূর্ণতা মনে হচ্ছে। কেন? আচ্ছা কি নেই বলো তো? আমি জানি না। তুমি বলো না কি বলতে চাও, একদম তোমাকে খোলা সুযোগ দেওয়া হলো, তুমি বলো কিছু, কি নিয়ে বলবো? প্রশ্নও করতে পারো। আচ্ছা, তোমার এই যে তোমার পডকাস্টে এতগুলো সেলিব্রিটি যে এসেছে, তোমার সবচাইতে পছন্দের কোন এপিসোডটা পডকাস্টে বলো? সবগুলো না, একটা তো থাকতে, আচ্ছা সবচেয়ে ওয়ার্স্ট কোনটা আর সবচেয়ে বেস্ট কোনটা এটা বলো। ওর্স কোনটা না, না। তোমার কাছে তোমার সব সিনেমা সন্তানের মতো, আমার প্রত্যেকটা আচ্ছা। এপিসোড সন্তানের মতো। আচ্ছা। তোমাদের থেকে এগুলো শিখেছি। ও, আমি তো অন্য কাহিনী শুনেছিলাম একটু তোমার। ও রিয়েলি? সেই আমার বাসায় যখন তুমি ইফতার করতে এসেছিলে, তখন আমি একটু তোমার কাছ থেকে স্টোরি শুনেছিলাম তোমারও। না, সেটা নিয়ে আমি একটা বই লিখবো। তুমি যেরকম নায়িকাদের বই লিখবে না, তাই তোমার না? আত্মজীবনী লিখবে, আমি সেরকম বিহাইন্ড দ্য ফেমের একটা বই লিখবো। এখন সেখানে তুমিও আসলে টেকনিক্যালি এড়িয়ে গেলে তো কিন্তু। তোমাদের থেকে শেখা। তাই। আচ্ছা, তোমাকে তো এখন মিমিক্রি কুইন বলা হয়, কিন্তু আজকে মিমিক্রি তোমাকে করতে বলা হলে আমি নিশ্চিত তুমি করবে না। তো তোমাকে এই বিপদে ফেলবো না, কিন্তু আমি একটা গান শুনতে চাইবো তাকে, কারণ তুমি তো খুব সুন্দর গাও হ্যাঁ, সুন্দর করে গান গাই। এবং সেটা শুনে কখনো মনে হয় বেবি নাজরিন, কখনো শুনে মনে হয় কনক আপা, কখনো শুনে মনে হয় মমতাজ আপা, মানে তুমি তো সবার গান খুব সুন্দর সুন্দর করে গাইতে পারো। আজকে একটু বেবি আপার কোনো গান আমাকে শোনাও না। আল্লাহ মাফ করুক, আমি কনক আপারটা কখনো চেষ্টা করিনি, উনি অনেক সবাই গুণী শিল্পী, তবে বেবি আপারটা আমার জন্য একটু সুবিধা হয়, কারণ ওনাকে না আমি একটু মিমিক্রি একটু বেশিই করে আসছি। তাছাড়া বাকি গুণী শিল্পীদের মিমিক্রি কপি আমি করিনি। তো আজকে গান বেবি ব্যাপারটা হচ্ছে রিসেন্টলি কিছুদিন আগে আমরা একসাথে অ্যাওয়ার্ড পেয়েছি, বিশেষ সম্মাননা পেয়েছিলাম। তো তখনই বলছিল যে কিরে আড্ডা হবে না, কত আড্ডা দিতাম আমরা। সে হ্যাঁ আপু, আড্ডা তো দিতাম এক সময়, আপনি তো দেশের বাইরে ছিলেন, যে এখন আছি, আয় চলে আয় আড্ডা দিব, ওরকম করে। তো এই যে এই ভয়েসটা একদম পাশে থেকে না আমি ওনাকে ওই যে গিলেছি, কপি করেছি, তো এভাবেই। তো যখন বলছে তুই কিন্তু ভালোই পারিস রে আমার কপি করতে, একদিন ঘরে বসে আড্ডা দিয়ে, মানে ডাকে, আপু কিন্তু ডাকে। তো বেবি আপারই একটা খুব পছন্দের একটা গান আছে, কোন গান? ওই গানটা দু চোখে ঘুম ওয়াও, আসে না, আমার হ্যাঁ? খুব পছন্দের গান। ওটাই আমি গেয়ে দিচ্ছি। প্লিজ। রেডি? রেডি, এবং মনে করো বেবি আপা কোনো শোতে আছে, স্টেজ পারফরমেন্স আছে, সেইভাবে করে ওকে, যদি বেবি আপা গান করেন। উম, দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে। বাহ 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 বাহ।
আমাকে মারবে বেবি আপা। একটুও না, তারা জানেন যে তুমি মিমিক্রি করছো এবং তুমি তো আসলে সম্মান করো, শ্রদ্ধা Thank you, করো, thank এটি you এক so ধরনের much. ভালোবাসা। শ্রদ্ধা থেকে বেবি আপার ফ্যান, বিগ ফ্যান আমি। একদম, আমরা সবাই। তবে আজকে যে তুমি এসেছো এবং 11 তারিখ, 11 হচ্ছে আমাদের তারিখ, এবং সেই 11 তারিখে তুমি আমাকে সময় দিয়েছো, আমার দর্শক শ্রোতাদের সময় দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। তোমার কেমন লাগলো বলো? আমারও ভীষণ ভালো লাগলো, অনেক লং একটা আড্ডা হলো, অনেক কিছু তথ্য তুমি আমার কাছ থেকে পেলে যা দর্শকরা হয়তো বা জানতো না। সেই সব কিছু বললাম, অনেক কথা বলতে পারলাম, এবং তোমার ফেমাস বিহাইন্ড দ্য ফেম RRK রুম্মান রশিদ খান শো, এই পডকাস্ট শো সবাই দেখছে, কে না দেখছে, এবং সেই সাথে তুমি এত ফেমাস হয়ে গেছো, মাশাল্লাহ। তোমার প্রত্যেকটা শো, প্রত্যেকটা এপিসোড নিয়ে সবাই অনেক প্রশংসা করে। আমিও আজকে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। অনেক অনেক ধন্যবাদ পূর্ণিমা, ভালো থাকবে তুমি। আবার দেখা হবে অন্য কোনো আয়োজনে, বড় পর্দায় দেখা হবে ইনশাল্লাহ। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। কিছু মানুষ সময়ের সঙ্গে বদলে যান, আর কিছু মানুষ সময়কে আগের থেকে সুন্দর করে তোলেন। দিলারা হানিফ পূর্ণিমা ঠিক তেমনই একজন। আজকের পডকাস্ট শেষে একটি কথাই বলা যায়, পর্দায় হোক কিংবা জীবনের গল্পে, পূর্ণিমা থাকলে আলোটা একটু বেশি উজ্জ্বল হয়। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, কেমন লাগলো আজকের পডকাস্ট অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আজকের পর্বের আনকাট ফুল ভার্সন দেখতে চাইলে ভিজিট করুন মাছরাঙা প্রোগ্রাম এবং রেডিও 3 রাত 93.6 FM এর ইউটিউব চ্যানেলে। সেই সাথে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের ফেসবুক পেজে। আসছে শনিবার রাত 9টায় আবারও দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, মনের মাঝের আলোটা জ্বালিয়ে রাখুন। বিদায়।